Assalamu alaikum and welcome to Forebrain, the new playground of your curious mind. হ্যালো কিউরিয়াস মাইন্ডস, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং ফোরব্রেইনের সাথেই আছেন। আর অ্যাজ ইউজুয়াল আমি জেরিন তাসনিম আছি আপনাদের সাথে। তো কি অবস্থা আপনাদের সবার? কেমন যাচ্ছে আপনাদের দিনকাল? আশা করি দিনকাল ভালোই যাচ্ছে। তো আপনারা কি আমাদেরকে ভুলে গেছেন? হুম, আমাদেরকে কিন্তু ভুলে যাওয়া যাবে না। যেমন আমরাও কিন্তু আপনাদেরকে ভুলে যাইনি। ভুলে যাইনি বিধায় আমরা আপনাদের জন্য একটা সম্পূর্ণ নতুন সিরিজ অর্থাৎ একটা নতুন আপডেটেড প্লেলিস্ট নিয়ে আসতে যাচ্ছি। ওয়েলকাম টু আওয়ার নিউ সিরিজ গ্লাস ব্রিজ ক্রসর ফল। তো আমরা এই সিরিজটা কি সেটা সম্পর্কে একটু কথা বলি। আপনারা হয়তো বা জানেন যে আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষা বা কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে বিভিন্ন রাইটারের অনুশীলনের প্রশ্নগুলো চলে আসছে। কেমন হয় যদি আমরা সমস্ত রাইটারের, যেসব রাইটারের বই থেকে প্রশ্ন আসছে সেই সব রাইটারের অনুশীলনীগুলো ধরে ধরে সলভ করি। আপনারা সবাই হয়তো বা জানেন যে একটা অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো কিন্তু সেই রাইটারের বইয়ের অনুশীলনীতে থাকে। সো আমরা যদি অনুশীলনীটা একদম বুঝে বুঝে সলভ করে যাই, তাহলে ওই অধ্যায় সম্পর্কে আমাদের যে নলেজটা সেটা অনেক বেশি এনরিচড হবে। এবং আমাদের নলেজ যখন অনেক বেশি এনরিচড হবে, আমরা পরীক্ষাতে খুবই ভালো নাম্বার পাবো ইনশাল্লাহ। তো আমরা এই কাজটাই আপনাদের জন্য করতে যাচ্ছি, যাতে আমাদের পরীক্ষায় আমরা একটা ভালো নাম্বার পেতে পারি। এবং ক্লাস ব্রিজ ক্রস অর ফল এই সিরিজটা এই জন্যই আমাদের তরফ থেকে আপনাদের জন্য একটা ছোট্ট গিফট। যে সকল রাইটারের প্রশ্ন হর হামেশাই চলে আসছে, আমরা সেই সকল রাইটারের প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে সলভ করব। অনেক কথাই তো বললাম, তো আপনারা এই সিরিজটা পাবেন কোথায় বা এই প্লেলিস্টটা আপনারা পাবেন কোথায়? প্রথমত আমাদের ইউটিউব চ্যানেল ফোর ব্রেইন, এখানে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এখানে আমরা নিয়মিত আমাদের ভিডিওগুলো পাবলিশ করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ফোর ব্রেইনে আপনারা ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আমাদের ভিডিওগুলো ফেসবুকেও আমরা পাবলিশ করবো ইনশাআল্লাহ। এবং আমাদের সম্পর্কিত, আমাদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি সম্পর্কিত সকল ইনফরমেশন আপনারা পাবেন আমাদের ফেসবুক গ্রুপ ফোর ব্রেইন অ্যালিতে। সো আমরা এক্সপেক্ট করবো যে আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদেরকে অবশ্যই টাচে রাখবেন এবং আপনাদেরই মতো কিছু কিউরিয়াস মাইন্ডস অর্থাৎ আপনাদের ফ্রেন্ডসদেরকে আমাদের সম্পর্কে জানাবেন এবং ইনভাইট করবেন। তো অনেক কথাই বলে ফেলছি, আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ঢুকে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম পড়াশোনার বিষয় হলো বায়োলজি প্রথম পত্র অর্থাৎ বোটানি। বোটানিতে আমরা মেইন রাইটার হিসেবে হাসান স্যারের বই পড়ি এবং হাসান স্যারের পাশাপাশি আমরা মাজেদা ম্যাম, আজিবুর স্যার, আলিম স্যার এনাদের অনুশীলনীগুলো পড়বো এবং এক্সট্রা ইনফরমেশন পড়বো। এইগুলো কভার করলেই কি হবে, বাজারে কিন্তু অনেক বই আছে। সো এইগুলো কভার করলেই না আমাদের ম্যাক্সিমাম জিনিস হয়ে যাবে। এর থেকে এক্সট্রা যদি কোনো কিছু লাগে তবে আমরা নেক্সট সেটা অবশ্যই প্রোভাইড করবো। তাহলে আমরা শুরু করছি। আমরা প্রথমে কোষ ও এর গঠন এই চ্যাপ্টারটা দিয়ে শুরু করব। এটা আমাদের বায়োলজি ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার। ওকে, আমরা প্রথমে মাজেদা ম্যামের অনুশীলন দিয়ে শুরু করি। ওকে, আমরা তাহলে প্রশ্নে চলে যাই। হিয়ার ইজ আওয়ার ফার্স্ট কোয়েশ্চেন, কোষ ঝিল্লির ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? অর্থাৎ আমাদের যে চারটা অপশন আছে সেই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা কোষ ঝিল্লিকে ডিফাইন করতেছে? তো আমরা যদি দেখি যে আমাদের প্রথম অপশনে বলা আছে ভেদ্য। আচ্ছা, কোষ ঝিল্লি কি ভেদ্য? উত্তর হচ্ছে না, কোষ ঝিল্লি কিন্তু ভেদ্য না, কোষ ঝিল্লি অর্ধভেদ্য। কেননা যদি এইটা আমাদের কোষ ঝিল্লি হয় তবে এই কোষ ঝিল্লি দিয়ে কিছু পদার্থ ইজিলি ভিতরে চলে যায় এবং কিছু পদার্থ ভিতরে যেতে পারে না। তাহলে আমরা পার্শিয়াল একটা জিনিস দেখতে পাই যে কিছু পদার্থ ইজিলি কিন্তু চলে আসছে কোষঝিল্লি ভেদ করে, আর কিছু পদার্থ কোষঝিল্লি ভেদ করে আসতে পারেনি। সুতরাং কোষঝিল্লি ভেদ্য না, বরং এটা অর্ধভেদ্য। এরপরে আমাদের বলা আছে কোষঝিল্লি ত্রিস্তরী। আমরা কিন্তু জানি যে কোষঝিল্লি ত্রিস্তরী না। এরপরের অপশন হচ্ছে প্লাজমোডেজমা যুক্ত। আপনারা কি জানেন যে প্লাজমোডেজমা কি? প্লাজমোডেজমা হলো একটা নলাকার যে সংযোগ স্থাপনের রাস্তা। আমরা একটু যদি দেখি যে প্লাজমোডেজমা কি, তাহলে আমরা একটু ড্র করি। ওকে, সো এটা হলো একটা সাইটোপ্লাজম আর আরেকটা সাইটোপ্লাজম। সো এই যে দুইটা সাইটোপ্লাজম পরস্পরের মধ্যে এই যে নলাকার যে সূত্রাকার যে নালিকাটা আছে সেই নালিকা দিয়ে পরস্পরের মধ্যে সংযোগ রক্ষা করতেছে। কি করতেছে? এই যে একটা সাইটোপ্লাজম, এই যে একটা সাইটোপ্লাজম, এই দুইটা সাইটোপ্লাজম একটা নলাকার সূত্রের মাধ্যমে পারস্পরিক সংযোগ রক্ষা করতেছে। অর্থাৎ এইটা আর এটা পরস্পর কানেক্টেড। কোনটা দিয়ে কানেক্টেড? এই যে নলাকার এই সূত্রকের মধ্য দিয়ে কানেক্টেড। এবং এই সূত্রকটাই হলো আমাদের প্লাজমোডেজমা। এবং এই প্লাজমোডেজমাটা আমরা কোথায় দেখতে পাই? এই প্লাজমোডেজমা আমরা দেখতে পাই কোষ প্রাচীরে। এটা কিন্তু কোষ ঝিল্লির বৈশিষ্ট্য না, কোষ ঝিল্লি প্লাজমোডেজমা যুক্ত না, বরং কোষ প্রাচীর হলো প্লাজমোডেজমা যুক্ত। ওকে, তাহলে আমাদের লাস্ট কোন অপশনটা থাকতেছে? আমাদের লাস্ট অপশন থাকছে স্থিতিস্থাপক। ইয়েস, আমরা তো জানি যে আমাদের কোষ ঝিল্লি স্থিতিস্থাপক, তাই না? তাহলে আমাদের প্রথম এমসিকিউটা কমপ্লিট। আমরা পরের এমসিকিউতে যাচ্ছি। এটা হলো আমাদের পরবর্তী এমসিকিউ। আমাদের পরবর্তী এমসিকিউ এ বলছে গ্লাইকোলাইসিসের বিক্রিয়া সমূহ কোথায় সংঘটিত হয়? কি সংঘটিত হয়? গ্লাইকোলাইসিসের বিক্রিয়া সমূহ। আপনারা কি জানেন যে গ্লাইকোলাইসিস কি? গ্লাইকোলাইসিস কিন্তু শ্বসনের একটা ধাপ। শ্বসন বা রেসপিরেশন, রেসপিরেশনের ধাপ কয়টা? রেসপিরেশনের ধাপ চারটা। আমি একটু লিখি, শ্বসনের চারটি ধাপ আছে। এই যে চারটা ধাপ, এই চারটা ধাপের মধ্যে প্রথম ধাপ, প্রথম ধাপ কি? প্রথম ধাপ হলো গ্লাইকোলাইসিস।
আর এই গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? এই গ্লাইকোলাইসিস কিন্তু ঘটে সাইটোপ্লাজমে। কিন্তু শ্বসনের যে বাকি ৩টা ধাপ আছে সেগুলো আবার ঘটে মাইটোকন্ড্রিয়াতে। এটা আসলে আমাদের বাচ্চাকালের পড়াশোনা। আমরা বাচ্চাকাল থেকেই জানি যে আমাদের শ্বসনের ৪টা ধাপ আছে। যেই ৪টা ধাপের মধ্যে ১ম ধাপ অর্থাৎ গ্লাইকোলাইসিস ঘটে সাইটোপ্লাজমে এবং মাইটোকন্ড্রিয়ায় ঘটে বাকি ৩টা ধাপ। এবং আমাদের শ্বসনের মেইন ধাপ ক্রেবস চক্র যেখানে আমাদের প্রচুর শক্তি উৎপাদিত হয়, সেই ধাপটাও কিন্তু আমাদের মাইটোকন্ড্রিয়াতেই ঘটে। তার জন্যই কিন্তু আমরা মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ সেল বলে থাকি। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হলো সাইটোপ্লাজম। ওকে, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন, নিচের কোন অঙ্গাণুটি অটোলাইসিস ঘটায়? তো অটোলাইসিস, আপনারা কি জানেন যে অটোলাইসিস কি? অটোলাইসিস হলো নিজের সেলটাকে নিজেই বিনষ্ট করে ফেলা, কাইন্ড অফ সুইসাইড। তো এরকম কাজ কে করতে পারে? আমরা কি পড়ে আসছি এতদিন? এরকম কাজ সেন্ট্রিওল করতে পারবে না, সেন্ট্রিওলের আলাদা কাজ আছে, এটা কোষ বিভাজনে হেল্প করে, এটা আমাদের শুক্রাণু তৈরিতে হেল্প করে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। গোলজি বডি, গোলজি বডি কি এই কাজ করে? গোলজি বডি কিন্তু এই কাজ করে না। উল্টো গোলজি বডি আমাদের দেহের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, এটার আরো অন্যান্য কাজ আছে। রাইবোজোম করে, রাইবোজোম তো প্রোটিন ফ্যাক্টরি, রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। তাহলে বাকি থাকলো কি? লাইসোজোম। তাহলে এটার উত্তর হচ্ছে লাইসোজোম। লাইসোজোম অটোলাইসিস ঘটায়। কিন্তু এই যে অটোলাইসিসটা কিভাবে হয়? লাইসোজোমে আমাদের অনেক রকমের এনজাইম আছে, বিষাক্ত এনজাইম আছে, অবিষাক্ত এনজাইম আছে। কিন্তু সেই এনজাইম গুলো নরমালি যখন থাকে তখন কিন্তু কোনো ক্ষতি হয় না। কিন্তু যদি লাইসোজোমে খাদ্যের অভাব ঘটে বা কোনো রকমের প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়, তখন লাইসোজোম কি করে? লাইসোজোম তার যে প্রাচীরটা আছে ওই প্রাচীরটা বিদীর্ণ করে ফেলে এবং এনজাইম গুলো বের হয়ে আসে। সেই এনজাইম গুলো ওই প্রতিকূল পরিবেশে লাইসোজোমকে গ্রাস করে ফেলে, মানে নিজেই নিজের ক্ষতি করে ফেলে, লাইসোজোম নিজেই নিজেকে ভক্ষণ করে ফেলে। তো এই কাজটার ফলে লাইসোজোম অটোলাইসিস ঘটায়। এই কাজটাকেই বলা হয় অটোলাইসিস। এবং এই কাজটা যে লাইসোজোম করতেছে এর জন্য আমরা লাইসোজোমকে বলতে পারি লাইসোজোম। লাইসোজোমকে আমরা এই কাজটার জন্য বলি আত্মঘাতী থলিকা। আত্মঘাতী বলতে নিজেই নিজেকে শেষ করে ফেলছে আর কি, বা সুইসাইডাল স্কোয়াড। সুইসাইডাল স্কোয়াড। ওকে, বাট একটা কথা বলি, এই যে অটোলাইসিস, সুইসাইডাল স্কোয়াড, আত্মঘাতী থলিকা, এগুলো কিন্তু লাইসোজোমের সাথে যাচ্ছে। কিন্তু জীবনে যতই প্রতিকূল অবস্থা আসুক না কেন, এইসব কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য না। ঠিক আছে, যতই ডিপ্রেশন আসুক, যতই আমরা ভাবি যে আমাদের দ্বারা কিচ্ছু হবে না, আমাদের পরিবেশ খুবই খারাপ, এরপরেও এই কাজগুলা কখনোই করা যাবে না। লাইসোজোম যতই আমাদের সেলের অন্য জিনিসগুলো ভালো করতে চাক, কিন্তু এই সব কাজ কখনোই আমরা আমাদের বাস্তব লাইফে প্রয়োগ করে দেখবো না। ঠিক আছে, সো এটা কিন্তু করা যাবে না। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। এরপরে আমাদের প্রশ্ন হলো, সর্বপ্রথম ক্রোমোজোম কে আবিষ্কার করেন? সর্বপ্রথম ক্রোমোজোম কে আবিষ্কার করেন? এটা কি বোঝানোর দরকার আছে? এটা কি বোঝানোর মতো প্রশ্ন? উত্তর হচ্ছে না, এটা কিন্তু বোঝানোর মতো প্রশ্ন না, বরং এটা সম্পূর্ণটা মুখস্থ একটা প্রশ্ন। তো এটার উত্তর হচ্ছে বিজ্ঞানী চার্লস বুর্গার, উনি প্রথম ক্রোমোজোম আবিষ্কার করছেন। তো এখানে আর কোনো বিজ্ঞানী কি এত বেশি ইম্পর্টেন্ট বাকি তিনটার মধ্যে? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই ইম্পর্টেন্ট। বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং কি করছে এটা কিন্তু আমাদের লাগবে, কারণ এটা আমরা এই অধ্যায়ে না পড়লেও পরের অধ্যায়ে গিয়ে পড়বো যে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। ওকে, তাহলে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন জীবিত জীবকোষে, এবং সেই কোষটা হলো সামুদ্রিক স্যালামান্ডার, যেটার আবার সায়েন্টিফিক নামটা লাগবে। তো এটা নিয়ে আমরা কোষ বিভাজন অধ্যায়ে কথা বলবো, এটা এই অধ্যায়ের কথা না। যেটা মেইন কথা সেটা হলো ক্রোমোজোম আবিষ্কার করছে বিজ্ঞানী চার্লস বুর্গার। ওকে, এরপরে আমরা পরবর্তী প্রশ্নে যাই। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ডিএনএ এর যে ক্ষুদ্রতম অংশ রিকম্বিনেশনে অংশ নেয় তাকে কি বলে? রিকম্বিনেশনে অংশ নেয়। তো আমরা যদি অপশনগুলোর দিকে তাকাই, প্রথম অপশন হচ্ছে মিউটন। মিউটন, রেপ্লন, রেকন এবং সিস্ট্রন। এখন মিউটনের কাজ কি? মিউটন কি রিকম্বিনেশন করবে? মিউটন কিন্তু রিকম্বিনেশন করবে না, কারণ মিউটনের অন্য কাজ আছে। মিউটন করে জিনের মিউটেশন। মিউটন কি করে? মিউটেশন ঘটায়। এরপরে কি আছে? রেপ্লন। রেপ্লন নামক কোন টার্ম কিন্তু আমাদের ওই ছকে বা ওই চার্টটাতে ছিল না। রেপ্লন মেইনলি ওই যে রেপ্লিকেশন আছে না, রেপ্লিকেশনের দ্বারা আপনাদেরকে যাতে একটু কনফিউজ করে দেওয়া যায় সেই জন্য দেয়া। সুতরাং রেপ্লন হবে না। রেকনের বিষয়টা একটু পরে বলবো। এরপরে আমাদের সিস্ট্রন। সিস্ট্রনের কাজ আমরা কি জানি? সিস্ট্রন পলিপেপটাইড সংশ্লেষণ করে। পলিপেপটাইড সংশ্লেষণ করে। তাহলে আমাদের লাস্ট কি বাকি আছে বাবা? রেকন। রেকন আমাদের রিকম্বিনেশনে অংশ নেয়। এটা কিন্তু আমরা জানি যে ওই চার্টে আমরা পড়েছি যে জিন রিকম্বিনেশনের একক হলো রেকন, মিউটেশনের একক হলো মিউটন, এবং পলিপেপটাইড সংশ্লেষণ করে হচ্ছে সিস্ট্রন। ওকে, এই এমসিকিউ ক্লিয়ার। তাহলে পরেরটাতে যাই। এখানে আমি একটু চিত্র এঁকে রাখছি। চিত্রটা কেন আসছে এটা একটু পরে বলবো, আগে আমরা এই প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি। এখানে বলছে কোনটি ক্যারিও লিম্ফ নামে পরিচিত? তো ক্যারিও, ক্যারিও কথাটা আমরা কখন পাই? আপনারা কি এটা জানেন? এই যে ক্যারিও কথাটা, ক্যারিও কথাটা প্রয়োগ করা হয় নিউক্লিয়াস সংশ্লিষ্ট বিষয়ের ক্ষেত্রে। নিউক্লিয়াস সংশ্লিষ্ট বিষয়ে ক্যারিও কথাটার উল্লেখ পাওয়া যায়। যেমন নিউক্লিয়াসের বিভাজন, ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াস বা নিউক্লিয়াস সংশ্লিষ্ট যে কোনো জিনিসের ক্ষেত্রে আমরা ক্যারিও জিনিসটা পাবো। এবং লিম্ফ কাইন্ড অফ একটা রস। ঠিক আছে,
লিম্ফ বলতে কিন্তু একটা রসকে বোঝায় বা ম্যাট্রিক্সকে বোঝায়। তো যদি আমরা অপশনগুলোর দিকে তাকাই, নিউক্লিওপ্লাজম, এক্টোপ্লাজম, এন্ডোপ্লাজম, প্রোটোপ্লাজম। তো প্রোটোপ্লাজম কি আপনারা জানেন না? প্রোটোপ্লাজম হলো জীবনের ভৌত ভিত্তি। এক্টোপ্লাজমে কি নিউক্লিয় কথাটা আছে? নাই। এন্ডোপ্লাজমে কি আছে? নাই। তাহলে আমাদের উত্তর হলো নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম হলো ক্যারিওলিম্ফ নামে পরিচিত। নিউক্লিওপ্লাজম হচ্ছে নিউক্লিয়াসের যে ম্যাট্রিক্সটা থাকে সেইটা। নিউক্লিয়াসে আমরা যে ম্যাট্রিক্সটা দেখতে পাই সেটাকে নিউক্লিওপ্লাজম অথবা ক্যারিওলিম্ফ বলা হয়। ঠিক আছে? এইটা হলো আমাদের এই প্রশ্নের উত্তর। কিন্তু এই প্রশ্নে আমরা তাহলে এই চিত্রগুলো কেন এঁকে রাখলাম? এই প্রশ্নে এই চিত্রগুলো আঁকার কারণ হচ্ছে এখানে আমরা দুইটা নতুন শব্দ পাইছি। আমরা সেই শব্দগুলোকে একটু ডিফাইন করার চেষ্টা করব। তো আমরা একটু কালারটা চেঞ্জ করি। সো আমাদের প্রথম অপশন হলো এক্টোপ্লাজম। আপনারা কি জানেন যে এক্টোপ্লাজম কি? প্রোটোপ্লাজম নিয়ে আমরা আসলে সবাই জানি আলটিমেটলি প্রোটোপ্লাজম হলো জীবনের ভৌত ভিত্তি। কিন্তু এই যে এক্টোপ্লাজম আর এন্ডোপ্লাজম জিনিসটা কি, এইটা নিয়ে আমরা একটু কথা বলবো। তো এখানে আমি চিত্র আঁকাইছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা সেল। ওকে, এটা একটা সেল এবং এই সেলে এইটা হলো নিউক্লিয়াস এবং আমাদের সেলে এই যে এই জিনিসগুলা, এই যে এখানে 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 এগুলো কিন্তু সাইটোপ্লাজম। ওকে, ওকে, এটা কিন্তু এই যে এই জিনিসগুলা যে এরকম এরকম থাকে, এই জিনিসগুলা সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের ক্ষেত্রে একটা ডিফারেন্স আমরা দেখতে পাই। কি ধরনের ডিফারেন্স দেখতে পাই? আমরা দেখতে পাই যে আমাদের সাইটোপ্লাজমের যে পার্টটা কোষের পরিধির দিকে থাকে সেই পার্টটা অপেক্ষাকৃত ঘন কিন্তু কম দানাদার। এই যে এগুলা, এগুলা কিন্তু অনেক ঘন, কিন্তু এখানে দানা কি বেশি আছে? আপনারা দেখতে পাচ্ছেন এখানে দানা কিন্তু কম, কিন্তু এই জিনিসগুলো আবার বেশি ঘন আকারে আছে। কম্পারেটিভলি আমরা যখন নিউক্লিয়াসের কাছে আসতেছি, নিউক্লিয়াসের কাছে যে সাইটোপ্লাজমটা আছে সেই সাইটোপ্লাজমটা কিন্তু বেশি দানাদার। অনেকগুলো দানা এখানে আছে, কিন্তু এই দানাগুলো কিন্তু ঘন অবস্থায় নাই। দেখেন এই যে জায়গাটা যে দখল করছে, এই জায়গা আর এইটুকু জায়গা, এই জায়গা দুটা কিন্তু আলাদা আলাদা। এরা ঘন সন্নিবিষ্ট অবস্থায় আছে, কিন্তু এরা আবার হালকা সন্নিবেশ বন্ধনে আছে। কিন্তু এখানে দানা কম, এখানে আবার দানা বেশি। তাহলে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে কোষের পরিধির দিকে যে সাইটোপ্লাজমটা অপেক্ষাকৃত ঘন কিন্তু কম দানাদার, সেটাকে আমরা বলি এক্টোপ্লাজম। আর যে সাইটোপ্লাজমটা নিউক্লিয়াসের কাছে আছে, এটা বেশি দানাদার কিন্তু কম ঘন, সেটাকে আমরা বলছি এন্ডোপ্লাজম। মেবি বিষয়টা ক্লিয়ার। এটা মনে রাখার একটা ছোট্ট ট্রিক্স আছে। আমরা ট্রিক্সটা যদি একটু লিখি, এটা আমরা মনে রাখতে পারি একই ঘন কাদা, এই নেমোনিক্স দিয়ে। তো এই নেমোনিক্সে একই অর্থাৎ এক্টোপ্লাজম, ঘন বলতে এক্টোপ্লাজম কিন্তু ঘন, বাট এটা কম দানাদার। আবার এইটার কম্পারিজনে আমরা যদি এন্ডোপ্লাজমের কথা চিন্তা করি, এন্ডোপ্লাজম কম ঘন কিন্তু বেশি দানাদার। ওকে, মেবি এই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে পারছি। ঠিক আছে, আমরা পরের প্রশ্নে যাই। আমাদের পরবর্তী প্রশ্নে বলছে এন্ডোসিম্বায়ন্ট বলা হয় কোনটিকে? তো এন্ডোসিম্বায়ন্ট জিনিসটা কি আপনারা কি জানেন? তো এন্ডোসিম্বায়ন্ট আমরা যদি এই জিনিসটাকে একটু ভাঙিয়ে লেখার চেষ্টা করি, এন্ডোসিম্বায়ন্ট, তো এটাকে আমরা একটু ভাঙাবো। এন্ডো, এন্ডো অর্থ ভিতরে। কিসের ভিতরে? সেলের ভিতরে। আর সিম্বায়ন্ট, সিম্বায়ন্ট, সিম্বায়ন্ট মানে কি? সিম্বায়ন্ট মানে হলো সিম্বায়োসিস করতে পারে এরকম, সিম্বায়োসিস করতে পারে এরকম। তো সিম্বায়োসিসটা কিন্তু আরো ভাঙানো যায়, ওটা পরে। ওই সব আমি এন্ডোসিম্বায়োসিসের উপরে একটা শর্ট ভিডিও পরে নিয়ে আসবো। তো এন্ডোসিম্বায়োসিস হলো যে আপনার একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কোষের ভিতরে কোনো বস্তু একটা মিথজীবী সম্পর্ক ক্রিয়েট করে থাকতে পারে, অর্থাৎ তারা একে অপরের কোনো ক্ষতি করবে না, কিন্তু তারা পরস্পর একটা মিথজীবী সম্পর্ক বজায় রাখবে। এই জিনিসটাকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস। এবং যারা এই কাজগুলো করতে পারে তাদেরকে আমরা বলি এন্ডোসিম্বায়ন্ট। অর্থাৎ যারা করে তারা হলো এন্ডোসিম্বায়ন্ট, এবং এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলে এন্ডোসিম্বায়োসিস। তো আমাদের যে জীবকোষ, জীবকোষে আমরা এখনো পর্যন্ত জানি যে দুইটা জিনিস আছে যারা এন্ডোসিম্বায়োসিস এই প্রক্রিয়াটা করতে পারে। তো এদেরকে আমরা বলবো এন্ডোসিম্বায়ন্ট। এবং এন্ডোসিম্বায়ন্ট কারা? এন্ডোসিম্বায়ন্ট হলো আমাদের ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, তো এই ক্লোরোপ্লাস্টের জায়গায় কিন্তু প্লাস্টিডও লেখা থাকতে পারে, তো যেটা থাকবে সেটাই। তো ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া হলো আমাদের জীবকোষের এন্ডোসিম্বায়ন্ট। এরা আমাদের কোষে কোনো রকম ক্ষতি না করে একটা মিথজীবী সম্পর্ক স্থাপন করে অনেক দিন ধরে আছে, সেই অনেক দিন ধরে। ঠিক আছে, তো এটার উত্তর আপনারা নিশ্চয়ই পেয়ে গেছেন। এটার উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। এবার আমরা পরের প্রশ্নে যাচ্ছি। ওকে, এখানে আমি সুন্দর করে এঁকে রাখছি রে, চিত্রটা কিন্তু সুন্দর হয়েছে তাই না? কি বলছে যে হচ্ছে ক্লোরোপ্লাস্টের কোথায় ক্লোরোফিল অবস্থান করে। তো এইটা এঁকে রাখার কারণ হলো এটা আঁকতে অনেক সময় লাগতো, এই জন্য এঁকে রাখছি। এবং এই যে এই চিত্রটা দিয়ে আমরা মোটামুটি ক্লোরোপ্লাস্ট থেকে যতগুলো প্রশ্ন আসা পসিবল সেগুলো সবগুলো কভার করার চেষ্টা করছি। ওকে, তো ক্লোরোপ্লাস্টের কোথায় ক্লোরোফিল থাকে? তো আমরা যদি ক্লোরোপ্লাস্টের গঠনটার দিকে তাকাই, যে ক্লোরোপ্লাস্টের এই হচ্ছে আবরণী বা ঝিল্লি, এটা একটা অন্তঃস্তরীয় আবরণী, এটা বহিঃস্তরীয় আবরণী। তো ঝিল্লি বলতে আমরা যেটাকে বুঝাইছি, তো এই যে কালার চেঞ্জ করবো একটু, হ্যাঁ, তো ঝিল্লি, এই জিনিসটা হলো ঝিল্লি। আমাদের কি ঝিল্লিতে ক্লোরোফিল থাকে? থাকে না, সুতরাং এটা হলো ঝিল্লি, ঝিল্লিতে থাকছে না। ওকে, এরপরে স্ট্রোমা। ক্লোরোপ্লাস্টের যে আবরণটা, সেই আবরণের ভিতরে যে মাতৃকাটা থাকে, সেই মাতৃকা হলো এই যে সবুজ সবুজ যে মাতৃকা আমরা দেখতে পাচ্ছি, সেই মাতৃকাকে কিন্তু আমরা বলি স্ট্রোমা। স্ট্রোমাতেও কিন্তু থাকে না, থাকে কোথায়? এই যে কয়েলের মতো যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, যে এরকম 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 করে আছে, তো এই যে একটা সিঙ্গেল, এই সিঙ্গেল গুলোতেই থাকে হলো
ক্লোরোপ্লাস্ট। এই যে আমরা যদি একটাকে সুন্দর মতো একটু কালারটা চেঞ্জ করে ফেলি, তো এখানে আমরা লিখবো যে এখানেই ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরোফিল থাকে, সরি ক্লোরোফিল থাকে। হ্যাঁ, তো এই জিনিসটাকে কি বলে আপনারা কি জানেন? যে এই জিনিসগুলাকে, এই জিনিসটাকে বলে হচ্ছে থাইলাকয়েড। তাহলে ক্লোরোপ্লাস্টে থাইলাকয়েডে থাকে ক্লোরোফিল। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্রিজের মতো এগুলা জিনিস একটা আরেকটার সাথে সংযোগ রক্ষা করতেছে, এই ব্রিজের মতো জিনিসটাকে আমরা বলি স্ট্রোমা ল্যামেলি। ঠিক আছে, এই ব্রিজের মতো জিনিসটাকে। এবং আমরা যে থাইলাকয়েড দেখতে পাচ্ছি, তো এই থাইলাকয়েড যে স্তূপ করে আছে না, একটা একটা করে থাইলাকয়েড কি আছে যে এইভাবে একটা থাইলাকয়েড আছে বা এইভাবে একটা থাইলাকয়েড আছে, এরকমটা কিন্তু না। এই যে আমরা স্তূপ যে দেখতে পাচ্ছি, এই স্তূপ গুলোকে বলে গ্রানাম বা গ্রানা। এক বচনে বললে গ্রানাম, আর না হলে গ্রানা। তো এই যে থাইলাকয়েডের স্তূপকে বলা হয় গ্রানা, এবং এই থাইলাকয়েডে আমাদের ক্লোরোফিল থাকে। এবং এই যে ম্যাট্রিক্সকে বলা হয় স্ট্রোমা, এগুলো হচ্ছে ঝিল্লি। এবং এই যে থাইলাকয়েড গুলো পরস্পরের সাথে যে সংযোগ রক্ষা করে, এই সংযোগ রক্ষাকারী জিনিসগুলোকে বলা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। সাথে আমরা এখানে রাইবোজোম দেখতে পাই, এই যে সাদা সাদা কয়েকটা আছে, এগুলো হচ্ছে মুক্ত রাইবোজোম। এবং এই যে পিঙ্ক পিঙ্ক গুলো আছে, এগুলো হচ্ছে তৈলবিন্দু, এটাও কিন্তু দেখা যায়। পাশাপাশি এই যে ভায়োলেট কালারের যেটা আছে, এটা হচ্ছে ডিএনএ। ক্লোরোপ্লাস্টের কিন্তু নিজস্ব ডিএনএ আছে, আপনারা এটা জেনে থাকবেন। তো এটা হচ্ছে ডিএনএ, এবং এটা হচ্ছে শ্বেতসার কণা। তো ক্লোরোপ্লাস্ট তো খাবার তৈরি করে ভাই, তো এদের তো শ্বেতসার কণা থাকাটা স্বাভাবিক। তো ক্লোরোপ্লাস্ট সম্পর্কিত যা যা আছে সব এখানে বলে দিছি। মেবি এই জিনিসটা ক্লিয়ার যে ক্লোরোফিল কোথায় থাকে। ক্লোরোফিল থাকে ক্লোরোপ্লাস্টে, ক্লোরোপ্লাস্টে স্পেসিফিক্যালি কোথায় থাকে, থাইলাকয়েডে। এবার আমরা পরের প্রশ্নে যাই। কোন অঙ্গাণুতে গ্রানাম থাকে? ভাই এটা তো আগের প্রশ্নে এত ভালোভাবে বলছি, এরপরেও যদি বলা লাগে তাহলে কিছু বলার নাই। এটার উত্তর হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এটা হচ্ছে পূর্ববর্তী প্রশ্ন দ্রষ্টব্য, এখানে বোঝানোর কিছু নাই, এটা আমি বলে ফেলছি ভাই। আমরা পরের প্রশ্নে যাই। এখানে আমাদের পরবর্তী প্রশ্ন হলো আদিকোষী জীব কোনটি? তো আদিকোষী জীবের কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য আছে। আমাদের যদি আমরা বইটা খুলি, সেই বইয়ে আদিকোষ, প্রকৃত কোষ, এটার একটা বৈশিষ্ট্য দেওয়া আছে, আবার এটার পার্থক্যের জন্য একটা ছক দেওয়া আছে। তো যে সকল কোষে 70s রাইবোজোম দেখতে পাওয়া যায়, 70s রাইবোজোম। আর কি দেখতে পাওয়া যায়? 70s রাইবোজোমের পাশাপাশি 70s রাইবোজোম দেখতে পাওয়া যায়। এরা শোষণ পদ্ধতিতে পুষ্টি গ্রহণ করে। তারপরে আমরা এদের কোনো সুগঠিত নিউক্লিয়াস দেখতে পাই না, সুগঠিত নিউক্লিয়াস নাই, সুগঠিত নিউক্লিয়াস নাই। তাহলে এই জিনিসগুলো যদি কারোর মধ্যে থাকে, তাহলে আমরা তাকে বলবো যে তুমি আদিকোষী। ওকে, এখানে আমাদের প্রথম প্রশ্ন হলো ইস্ট কি আদিকোষী? উত্তর হচ্ছে না। ইস্ট তো ছত্রাক, ছত্রাকের তো মোটামুটি সবই আছে, তাহলে ইস্ট হবে না। এরপরে হলো অ্যামিবা। অ্যামিবা যথেষ্ট অনুন্নত একটা জীব, কিন্তু অ্যামিবার থেকেও অনুন্নত জীব এই প্রশ্নের অপশনে দেয়া আছে। ঠিক আছে, সুতরাং অ্যামিবাকেও আমরা উত্তর হিসেবে নিব না। এরপরে থাকতেছে প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম কিন্তু প্রাণী কোষ ভাই, এদের বহু কোষে মানে এদের অনেকগুলো নিউক্লিয়াস থাকে, তো প্লাজমোডিয়ামও হবে না। তাহলে আমাদের লাস্ট কি বাকি আছে? মাইকোপ্লাজমা। মাইক্রোপ্লাজমা অবশ্যই একটা আদিকোষী জীব। এবং মাইক্রোপ্লাজমার একটা অপর নাম আছে, সেটা হচ্ছে পিপিএলও। পিপিএলওটা মাইক্রোপ্লাজমার সাথে অবশ্যই মনে রাখতে হবে, কারণ পিপিএলও আসতে পারে অপশনে, মাইক্রোপ্লাজমা না থাকলেও কিন্তু পিপিএলও থাকলো, তখন যাতে আমরা উত্তর করতে পারি। পাশাপাশি পিপিএলও মানে কি? এটা হচ্ছে প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। ঠিক আছে, সুতরাং এইটা জানতে হবে, পারতে হবে। পরের প্রশ্ন যাই। ওকে, পরের প্রশ্ন। এখানে বলছে যে কোনটি নাইট্রোজেন বেস। এখানে কোন নাইট্রোজেন বেস হইতো? যাই হোক, ওয়েট আমি তো কাইটা দিই, নাহলে আবার বলবে যে আপু স্লাইড বানাইছে, স্লাইডে কোটি কোটি ভুল হয়েছে। এই যে হ্যাঁ হয়েছে, নাই শেষ। তো প্রশ্ন হচ্ছে কোন নাইট্রোজেন বেস শুধুমাত্র রাইবোজের সাথে যুক্ত হয়? ঠিক আছে, কোন নাইট্রোজেন বেস? তো রাইবোজ বলতে আমরা কোন জিনিসটাকে বুঝাইতে চাচ্ছি? রাইবোজ বলতে আমরা বুঝাইতে চাচ্ছি কোন নিউক্লিক অ্যাসিডকে আমরা হাইড্রোলাইসিস করলে রাইবোজ পাবো। আমরা আরএনএ কে হাইড্রোলাইসিস করলে রাইবোজ পাবো, রাইট? আর আমরা যদি ডিঅক্সি রাইবোজ পেতে চাই, ডিঅক্সি রাইবোজ পেতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমরা ডিএনএ কে হাইড্রোলাইসিস করব, তাই না? হ্যাঁ। এবং আমরা জানি যে আরএনএ এর সাথে কিছু নাইট্রোজেন বেস যুক্ত থাকে এবং ডিএনএ এর সাথে কিছু নাইট্রোজেন বেস যুক্ত থাকে, যাদের মধ্যে একটাই ডিফারেন্স থাকে এবং বাকি সবগুলা কমন। তো আরএনএ এর সাথে কি কি যুক্ত থাকে ভাইয়া? আরএনএ এর সাথে যুক্ত থাকে হলো এ, কমন গুলো আগে লিখি, এ, তারপরে ফাঁকা, তারপরে সি, তারপরে জি। ডিএনএ এর ক্ষেত্রেও সেম, ডিএনএ এর সাথে কি কি যুক্ত থাকে? ডিএনএ এর সাথে যুক্ত থাকে এ, তারপরে ফাঁকা, তারপরে সি, তারপরে জি। তো এই যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হলো এখানে, মানে আরএনএ তে থাকে হচ্ছে ইউরাসিল, আর ডিএনএ তে থাকে হচ্ছে থাইমিন। এইটা হলো ডিফারেন্স, যে এই ইউটা আমাদের ডিঅক্সিরাইবোজ অর্থাৎ ডিএনএ তে পাবো না, আর এই টিটা আমরা আরএনএ অর্থাৎ রাইবোজের সাথে পাবো না। তাহলে এখানে প্রশ্নে কি চাইছে? প্রশ্নে চাইছে কোনটা শুধু রাইবোজের সাথে যুক্ত হয়, অর্থাৎ কোন নাইট্রোজেন বেসটা আমরা আরএনএ তে পাই কিন্তু ডিএনএ তে পাচ্ছি না। সেটার উত্তর কি? সেটার উত্তর হলো ইউরাসিল। আর এটা মেইনলি বাচ্চাকালের পড়া, এরপরেও আমি যথেষ্ট কথা বলছি এটা নিয়ে। এখানে হচ্ছে একদম সিম্পল উত্তর যে ইউরাসিল আরএনএ তে আছে, ডিএনএ তে নাই, আবার থায়ামিন ডিএনএ তে আছে, আরএনএ তে নাই। শেষ। এরপরে আমরা পরের প্রশ্নে যাব। ওকে, পরের প্রশ্ন হচ্ছে উদ্ভিদ কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোনটা? তো আমাদের যে অঙ্গাণুগুলা দেয়া আছে প্রথম অধ্যায়ে, অঙ্গাণুগুলার না প্রত্যেকটারই অনেক সুন্দর সুন্দর নাম আছে, কারো একটা আছে, কারো দুইটা আছে। তো এই নামগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, এবং এই মুখস্থ করার উপায় হচ্ছে আপনারা কোথাও একটা লিখে রাখবেন, একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ইজিলি মনে থাকবে। ওকে, তাহলে আমরা জিনিসটা একটু ডিসক্রাইব করি যে উদ্ভিদ কোষে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি।
অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে একটু কালারটা চেঞ্জ করি, তো আমরা যদি চিন্তা করি যে আমাদের একটা কার্বোহাইড্রেট আছে, এটা হলো আমাদের একটা কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেটকে আমরা বললাম এই যাও তুমি একটা ফ্যাক্টরিতে চলে যাও। তো সেই ফ্যাক্টরিতে যাওয়ার পরে এই যে আমাদের কার্বোহাইড্রেট একটা ফ্যাক্টরিতে চলে আসছে না? আসার পরে এই ফ্যাক্টরির ওয়ালা কি করছে, এই ফ্যাক্টরি ওয়ালা ওটাকে সুন্দরভাবে একটা প্যাকেটে ঢুকাইছে, ঢুকাই আমাদেরকে র্যাপিং করে দিছে। এটা এটা র্যাপিং করার আমি সুন্দর রাখতে পারি না এগুলা, যাই হোক এটা র্যাপিং করে দিছে। তাহলে কি হলো, এই যে আমার কার্বোহাইড্রেট একটা কণা ছিল, সেই কার্বোহাইড্রেটকে আমি একটা ফ্যাক্টরিতে পাঠাইলাম এবং তারা আমাকে কি করলো, এটা সুন্দর করে প্যাকেজিং করে দিল। তো এই যে প্যাকেজিং এর কাজটা কে করলো জানেন? এই প্যাকেজিং এর কাজটা করছে আমাদের এই প্যাকেজিং প্যাকেজিং করে হলো আমাদের গলগি বডি। তাহলে এই যে প্যাকেজিং এর কাজটা করলো একটা ফ্যাক্টরিতে গিয়ে, এই প্যাকেজিং এর কাজটা করলো যে সেই হলো আমাদের দেহের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, এবং এইটার উত্তর হলো গলজি বস্তু। ঠিক আছে, তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হলো গলজি বস্তুকে আমরা বলতে পারি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, সাথে আমাদের দেহের সমস্ত প্যাকেজিং এর কাজ গলজি বস্তু করে, এটাকে প্যাকেজিং কেন্দ্রও বলা যায়। ওকে, এরপরে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন হলো কোষের মস্তিষ্ক বলা হয় কোনটিকে? কোষের মস্তিষ্ক। তো আমাদের দেহের মস্তিষ্ক, আমাদের যে মস্তিষ্ক আছে মানব দেহের মস্তিষ্ক, মস্তিষ্ক কি করে? আমাদের দেহের সকল কাজ নিয়ন্ত্রণ করে কে? আমাদের ব্রেন। তো কোষের সকল কাজ নিয়ন্ত্রণ করে কোষের মস্তিষ্ক, এবং কোষের সমস্ত কাজ নিয়ন্ত্রণ করে কে? নিউক্লিয়াস। তো এই যে প্রত্যেকটারই না সুন্দর সুন্দর নাম আছে, তো এই নামগুলো একটু মনে রাখবেন। এটার উত্তর হলো নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের আরেকটা নাম আছে কোষের মস্তিষ্ক, সাথে আমরা এটাকে বলি কোষের প্রাণ কেন্দ্র। প্রাণ কেন্দ্র। তো এরকমটা আমরা কেন বলি? ওই যে বললাম যে আমাদের মস্তিষ্ক আমাদের দেহের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করতেছে। ও বলতেছে এটা করো, দেহ এটা করতেছে। ও বলতেছে এখন ক্ষুধা পাওয়ার সময় হয়েছে, আমাদের ক্ষুধা পাচ্ছে। ও বলতেছে এখন ঘুমাও, আমাদের ঘুম পাচ্ছে। সেরকম আমাদের একটা সেল যে কাজ করবে, সেই কাজটা নিউক্লিয়াস ইনস্ট্রাকশন দিচ্ছে যে এটা করো, এই কাজটা আমাদের সেল করতেছে। তো এই জন্য নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক অথবা কোষের প্রাণকেন্দ্র বলা হয়। পাশাপাশি বাকিগুলাকে কি বলে এটা যদি আমরা একটু জানতে চাই, তাহলে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর বা শক্তি কেন্দ্র অথবা শক্তি উৎপাদনকারী অঙ্গ, এবং রাইবোজোমকে আমরা বলি প্রোটিন ফ্যাক্টরি। প্রোটিন ফ্যাক্টরি রাইবোজোমকে আমরা বলি প্রোটিন ফ্যাক্টরি। তারপরে আমাদের আছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টেরও সুন্দর নাম আছে, এটাকে আমরা বলি কোষের রান্নাঘর বা শক্তি রূপান্তরের অঙ্গাণু। আরেকবার বলি, আমরা কোষের মস্তিষ্ক বা কোষের প্রাণকেন্দ্র বলি নিউক্লিয়াসকে, কারণ আমাদের কোষের শারীরবৃত্তীয় সকল কাজের নিয়ন্ত্রক হচ্ছে নিউক্লিয়াস। এরপরে মাইটোকন্ড্রিয়াকে আমরা বলি কোষের শক্তিঘর বা শক্তি কেন্দ্র বা শক্তি উৎপাদনকারী অঙ্গাণু, পাওয়ার হাউস অফ সেল। এরপরে রাইবোজোমের কাজ কি? প্রোটিন সংশ্লেষণ করা, তো আমরা এটাকে বলি প্রোটিন ফ্যাক্টরি। ক্লোরোপ্লাস্ট আমাদের জন্য খাদ্য তৈরি করে। তো খাদ্য কোথায় তৈরি হয় ভাই? রান্নাঘরেই তো তৈরি হবে, তাই না? তো কোষের রান্নাঘর বলা হয় ক্লোরোপ্লাস্টকে। পাশাপাশি শক্তি রূপান্তরের অঙ্গাণু, কেননা ক্লোরোপ্লাস্ট আমাদের সূর্য আলোককে একটা বদ্ধ করে এবং সেখান থেকে আমাদেরকে খাদ্য প্রদান করে, অর্থাৎ সূর্যালোক একটা রাসায়নিক শক্তিতে পরিণত হচ্ছে। তো শক্তির রূপান্তর হইলো না? তো শক্তির রূপান্তরের এই অঙ্গাণু হলো ক্লোরোপ্লাস্ট। মেবি আমরা ক্লিয়ার, আমরা প্রত্যেকটা নাম জানছি এবং কেন এটাকে কি বলতেছে এটা জানছি। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে যাই। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন হলো রাইবোজোমের একটি উপ একক 30S হলে অন্যটি কত হবে? তো রাইবোজোমের কিছু উপ একক আছে না? তো রাইবোজোমকে যদি আমরা একটু আঁকার চেষ্টা করি, ওয়েট, রাইবোজোমকে আমরা এঁকে ফেলছি। আমরা রাইবোজোম আঁকছি। ওকে, এটা হলো আমাদের রাইবোজোম। তো রাইবোজোমের দুইটা সাব ইউনিট আছে, যে এইটা হলো একটা সাব ইউনিট, এইটা হলো আরেকটা সাব ইউনিট। তো একটা সাব ইউনিট যদি 30S হয়, মানে বোঝাই যাচ্ছে যে একটা সাব ইউনিট যদি আমাদের 30S হয়, তাহলে আমাদের দুই রকমের রাইবোজোম আছে, একটা হলো 70S রাইবোজোম, আরেকটা হলো আমাদের 80S রাইবোজোম। তো 70S রাইবোজোমের ক্ষেত্রে কি হয়, যে আমাদের 30S আর 50S মিলিত হয়, মানে আমাদের একটা সাব ইউনিট হয় হচ্ছে 30S, আর একটা বড় সাব ইউনিটটা হয় হচ্ছে 50S, এবং এই দুইটা মিলে আমাদের গঠিত হয় একটা রাইবোজোম, সেই রাইবোজোমটা হয় 70S রাইবোজোম। আর 80S এর ক্ষেত্রে গিয়ে কি হয়, 80S এর ক্ষেত্রে গিয়ে আমাদের একটা হয় হচ্ছে 40S ছোটটা, আর একটা হয় হলো 60S। ওকে, তাহলে আমাদের প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে একটা 30S হলে আরেকটা কি হবে? 50S, কারণ 30S আর 50S মিলে তো আমাদের 70S রাইবোজোম গঠিত হয়, তাই না? তাহলে আমাদের এটার উত্তর হবে 50S হয়ে গেছে। আর এটা হচ্ছে রাইবোজোম, যদিও কি আছে জানি না। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাই। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন হলো ডিএনএ এর মনোমার। মনোমার মানে হচ্ছে ডিএনএ তো একটা পলিমার, কারণ ডিএনএ তে অনেক অনেক অনেকগুলা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড মিলে, মানে অনেকগুলো নিউক্লিওটাইড মিলে এইটা ডিএনএ গঠিত হয়, আর আরএনএ গঠিত হয় হচ্ছে রাইবোনিউক্লিওটাইড। তাহলে আমাদের ডিএনএ থেকে আমরা কি পাই? ডিএনএ থেকে আমরা পাই ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। আর রাইবোনিউক্লিওটাইড আমরা কোথায় পাই? রাইবোনিউক্লিওটাইড আমরা পাই আরএনএ। ঠিক আছে,
এটা খুবই সহজ প্রশ্ন, সাথে বাচ্চা কালের পড়াশোনা। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। নিচের কোন অঙ্গাণুতে অটোলাইসিস ঘটে? অটোলাইসিস একটু আগে তো পড়ে আসছি, মেবি 2 নাম্বার প্রশ্নে অটোলাইসিস সম্পর্কে অনেক কথা বলে ফেলছি। সো লাইসোজোম, এটা নিয়ে আর নতুন করে বলবো না। যদি কোনো প্রশ্ন রিপিট হয় সেটা নিয়ে কিন্তু কোনো কথা হবে না। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে ধানের ক্রোমোজোম সংখ্যা কত? তো এটা কি মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় আছে, নাকি আমি ধানের জিনোম নিয়ে এসে মাইক্রোস্কোপে দেখাবো? হ্যাঁ, এসব কিছুর দরকার নাই। ধানের ক্রোমোজোম সংখ্যা 24। আমাদের ক্রোমোজোম সংখ্যার যে চার্ট আছে, সেই চার্ট থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়ে নিতে হবে। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলে? তো সেন্ট্রাল ডগমা অফ লাইফ, এটা কি আপনারা জানেন যে সেন্ট্রাল ডগমা অফ লাইফ, সেন্ট্রাল ডগমা অফ লাইফ, এই জিনিসটা না আমাদের সকল কিছু কন্ট্রোল করে। তো সেন্ট্রাল ডগমা অফ লাইফ থেকে আমরা কি কি জিনিস জানতে পারি? প্রথম জিনিস সেটা হলো ডিএনএ থেকে ডিএনএ তৈরি করা যায়, আবার এই ডিএনএ থেকেই এমআরএনএ তৈরি করা যায়, এবং এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করা যায়। তো এই যে প্রতিটা প্রক্রিয়া আছে, তো এই প্রতিটা প্রক্রিয়ার ইন্ডিভিজুয়াল কিছু নাম আছে। যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হলে সেটাকে কি বলবো, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হলে সেটাকে কি বলবো, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হলে সেটাকে কি বলবো। তো এইটার নামগুলো যদি আমরা একটু লিখতে চাই, তাহলে ডিএনএ থেকে ডিএনএ এটাকে আমরা বলি রেপ্লিকেশন, ডিএনএ থেকে এমআরএনএ কে আমরা বলি ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন, এমআরএনএ থেকে প্রোটিনকে আমরা বলি ট্রান্সলেশন। তাহলে প্রশ্ন কি চাইছে? ডিএনএ থেকে এমআরএনএ, অর্থাৎ নাম্বার দুই এটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন, রাইট? তাহলে আমাদের উত্তর হলো ট্রান্সক্রিপশন। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাই। নিচের কোনটি ক্লোরোপ্লাস্টের কাজ? তো ক্লোরোপ্লাস্ট কি করে? ক্লোরোপ্লাস্ট তো কোষের রান্নাঘর, তো ক্লোরোপ্লাস্টের কাজ কি? রান্নাঘরেই তো খাবার তৈরি হবে, তাই না? তো ক্লোরোপ্লাস্ট খাদ্য প্রস্তুত করে। ক্লোরোপ্লাস্ট সম্পর্কে যাবতীয় পড়াশোনা আমরা অলরেডি করে ফেলছি, ঠিক আছে? ওকে, আমরা তাহলে আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই, কেমন? এখানে আমাদের পরবর্তী প্রশ্ন হলো রাইবোজোমের নাম প্রস্তাব করেন কে? তো রাইবোজোমের নাম প্রস্তাব করেন কে, এটা তো বোঝানোর মতো প্রশ্ন না, এটা আমাদের মুখস্থ প্রশ্ন। তো এইটা উত্তর হচ্ছে রিচার্ড বি রবার্টস। ওনার নাম আর দিয়ে, এবং উনি যেটা আবিষ্কার করছেন সেটার নামও আর দিয়ে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ওকে, নিচের কোনটি কোষের প্রোটিন ফ্যাক্টরি এটা আমরা একটু আগে পড়িয়েছি না, রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তো এখানে সেটাই বলা হয়েছে। এরপরে আমরা বাকি তিনটার নামটা যদি একটু রিকল করার চেষ্টা করি। গোলজি বস্তু আমরা একটু আগের একটা প্রশ্নে দেখে এসেছি যে গোলজি বস্তু কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। ওকে, এরপরে আমাদের থাকছে লাইসোজোম। লাইসোজোমের কাজ কি? লাইসোজোমকে আমরা জানি যে এটা আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড। ওকে, এরপরে আমাদের আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি বাবা? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমাদের প্রোটিন পরিবহনে সাহায্য করে, প্রোটিন পরিবহনে সাহায্য করে। ওকে, এর পাশাপাশি একে আমরা বলবো লিপিড প্রোটিন আন্তঃবাহক। ওকে, তাহলে আমরা যদি বলি, তাহলে আমাদের প্রোটিন ফ্যাক্টরি হচ্ছে রাইবোজোম, এবং আমাদের গোলজি বস্তু হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড আমরা বলি লাইসোজোমকে, এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লিপিড প্রোটিন আন্তঃবাহক, সাথে এটা প্রোটিন পরিবহনে সাহায্য করে। ঠিক আছে, তাহলে আমরা পরের প্রশ্নে যাচ্ছি। এখানে আমরা এটা ড্র করে রেখেছি, কজ আঁকাআঁকি করতে অনেক বেশি সময় লাগে। ঠিক আছে, তাহলে কোষ গহ্বরের চারদিকে সাইটোপ্লাজমের যে হালকা স্তর, কোষ গহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। প্রাণী কোষে কোষ গহ্বর দেখতে পাওয়া যায় না সাধারণত, তবে পাওয়া গেলেও খুব ছোট থাকে, এটা বাদ। তো এই যে কোষ গহ্বর, এইটা হলো আমাদের একটা কোষ। এই কোষে এই যে ব্রাউন কালারের যেটা, সেটা হলো কোষ গহ্বর, এবং এই যে ভায়োলেট কালারের যে স্তরটা দেখতে পাচ্ছি আমরা, এক স্তরই একটা স্তর, সেটা হলো টনোপ্লাস্ট। তাহলে কোষ গহ্বরের যে আবরণী সেটাকে আমরা বলি টনোপ্লাস্ট। এবং কোষ গহ্বরের কাছে, কোষ গহ্বরের চারদিকে যে সাইটোপ্লাজম, সেই সাইটোপ্লাজমের হালকা স্তরকে আমরা কি বলবো? এটার নামটা নিশ্চয়ই টনোপ্লাস্টের সাথে রিলেটেবল কিছু একটা হবে। উত্তর হচ্ছে হ্যাঁ, উত্তরটা হলো টোনোপ্লাজম। টোনোপ্লাজম টোনোপ্লাস্টের কাছে থাকে, টোনোপ্লাস্টের চারপাশে থাকে, এই জন্য এটাকে টোনোপ্লাজম বলি আমরা। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে যাই। আমাদের পরের প্রশ্ন হলো কোন উদ্ভিদে 2 ধরনের ক্লোরোপ্লাস্ট দেখতে পাওয়া যায়? ক্লোরোপ্লাস্ট কিন্তু সাধারণত এক ধরনেরই থাকে, কিন্তু 2 ধরনের কোথায় দেখতে পাওয়া যায়? মূলত আমাদের উদ্ভিদ শারীর তত্ত্ব, প্ল্যান্ট ফিজিওলজির প্রশ্ন এইটা, কিন্তু এইটা হচ্ছে যেহেতু ক্লোরোপ্লাস্ট রিলেটেড প্রশ্ন, তাই এই অধ্যায়ে দেওয়া আছে। সো যে অধ্যায়ের প্রশ্ন হোক, আমরা এখান থেকে সলভ করে ফেলি এটা। ঠিক আছে, আমরা 2 ধরনের উদ্ভিদ দেখতে পাই। একটা হচ্ছে C3 উদ্ভিদ, এখানে এক ধরনের ক্লোরোপ্লাস্ট আমরা দেখতে পাই, এক ধরনের ক্লোরোপ্লাস্ট। আর আমাদের আরেক ধরনের উদ্ভিদ হলো C4 উদ্ভিদ, যেখানে আমরা 2 ধরনের ক্লোরোপ্লাস্ট দেখতে পাই। তো আমরা 2 ধরনের কি কি দেখতে পাই? একটা হলো আমাদের গ্রানাম যুক্ত, আরেকটা হলো আমাদের
গ্রানাম বিহীন। ওকে, গ্রানাম বিহীন। তো গ্রানাম যুক্ত ক্লোরোপ্লাস্টকে কি বলি আমরা? গ্রানাম যুক্ত যে ক্লোরোপ্লাস্ট আছে আমাদের সেটাকে আমরা বলবো মেসোফিল ক্লোরোপ্লাস্ট। আর গ্রানাম বিহীন যে ক্লোরোপ্লাস্ট আছে সেটাকে আমরা বলবো বান্ডল সেট ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট। ওকে, তাহলে আমরা আরেকবার একটু ওভারভিউ করি। আমাদের C3 উদ্ভিদে এক ধরনের ক্লোরোপ্লাস্ট দেখতে পাওয়া যায় এবং C4 উদ্ভিদে দুই ধরনের ক্লোরোপ্লাস্ট দেখতে পাওয়া যায়। দুই ধরনের ক্লোরোপ্লাস্টের মধ্যে আছে গ্রানাম যুক্ত এবং গ্রানাম বিহীন। গ্রানাম যুক্ত ক্লোরোপ্লাস্টকে আমরা বলি মেসোফিল ক্লোরোপ্লাস্ট এবং গ্রানাম বিহীন ক্লোরোপ্লাস্টকে আমরা বলি বান্ডল সেট ক্লোরোপ্লাস্ট। এখন যদি আমরা অপশনের দিকে তাকাই, ইক্ষু এটা C4, ধান এটা C3, আম এটা C3, জাম এটা C3, তাহলে আমাদের শুধুমাত্র একটা উদ্ভিদই এখানে C4 উদ্ভিদ এবং এখানেই আমরা দুইটা ক্লোরোপ্লাস্ট দেখতে পাবো। দুইটা বলতে দুই ধরনের, ইক্ষু বা আখ। ওকে, তাহলে আমাদের এই জিনিসটা ক্লিয়ার। আমরা পরের প্রশ্নে যাই। কোনটি জীবনের ভৌত ভিত্তি? তো জীবনের ভৌত ভিত্তি প্রোটোপ্লাজম। যখন আমরা বিভিন্ন অঙ্গাণু বা বিভিন্ন পার্টের অন্য নামগুলো জানবো তখন আমরা ইজিলি এটার আনসার করতে পারবো। এখানেও বোঝানোর মতো কিচ্ছু নেই। তাহলে আমরা পরের প্রশ্নে যাচ্ছি। এখানে বলছে কোষ বিভাজন কালে মাকুতন্তু সৃষ্টি করে কোনটা বা সৃষ্টিতে সাহায্য করে কোনটা? তো এখানে আমরা আবার একটা সেল আঁকায় ফেলি। আমাদের একটা সেল, গোল হয়ে গেছে ব্যাপার না। তো সেল হয়ে গেছে একটা, সেই সেলে আমাদের এখানে একটা আছে, এখানে একটা আছে। তো এখান থেকে আমাদের এইভাবে এইভাবে যে মাকুতন্ত্রের সৃষ্টি করে, দুই প্রান্ত থেকে এইভাবে মাকুতন্ত্র গুলো সৃষ্টি হয় এবং পরবর্তীতে তারা পরস্পর জুড়ে যায়। তো এই কাজটা করে কে? এই কাজটা করে সেন্ট্রিওল। এবং বাকিরা কেন করছে না? বাকিরা কেন করছে না? রাইবোজোম কি করবে? প্রোটিন ফ্যাক্টরি। তারপর মাইটোকন্ড্রিয়া, পাওয়ার হাউস অফ সেল, লাইসোজোম, আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড। তাহলে বাকি থাকলো সেন্ট্রিওল। সেন্ট্রিওল কোষ বিভাজনকালে মাকুতন্ত্র সৃষ্টি করে খানিকটা এরকম ভাবে। ঠিক আছে, পুরোটা কালাম না। ওকে, আমরা পরেরটাতে যাচ্ছি। তারপরে বলছে প্লাজমা মেমব্রেনের খাস সৃষ্টির জন্য দায়ী কোনটি? এটাও কাইন্ড অফ মুখস্থ প্রশ্ন। ওকে, তো এটার উত্তর হচ্ছে অ্যাক্টিন ও মাইসিন। ওকে, আমরা পরেরটাতে যাই। তারপরে বলছে রাইবোজোমের রাসায়নিক উপাদান কোনটি? তো রাইবোজোমের প্রথম এবং প্রধান কাজ কি? রাইবোজোমের প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষণ করা। তো সেন্ট্রাল ডগমাতে আমরা দেখছি যে যখন এমআরএনএ থেকে কিন্তু প্রোটিন তৈরি হচ্ছে, এটাকে ট্রান্সলেশন বলে। তাহলে কোথা থেকে প্রোটিন আসতেছে? এমআরএনএ থেকে প্রোটিন আসতেছে এবং এই প্রোটিনটা কে তৈরি করতেছে? রাইবোজোম তৈরি করতেছে। তাহলে রাইবোজোমের যে রাসায়নিক উপাদান সেটা কি হবে? রাইবোজোমের রাসায়নিক উপাদান হবে আরএনএ। এবং রাইবোজোমের রাসায়নিক গঠনে আমরা দেখতে পাই যে আরএনএ এবং প্রোটিনের যে অনুপাত এটা সমান সমান, অর্থাৎ আরএনএ আর প্রোটিন 1:1 অনুপাতে থাকে রাইবোজোমে। ওকে, ঠিক আছে, আমরা পরের প্রশ্নে যাই। নিচের কোনটি মাইটোকন্ড্রিয়ার অন্য নাম নয়? তো মাইটোকন্ড্রিয়ার অনেকগুলো নাম আছে, যেমন সার্কোজোম আছে, ফিলা আছে, বায়োব্লাস্ট আছে। কিন্তু আপনারা কি কোথাও দেখছেন যে মাইটোব্লাস্ট মাইটোকন্ড্রিয়ার নাম? এরকম কোনো নাম কিন্তু মাইটোকন্ড্রিয়ার নাই। সুতরাং অন্য নামগুলাও মুখস্থ করতে হবে। তো মাইটোব্লাস্ট এখানে আনসার, এইটা মাইটোকন্ড্রিয়ার অন্য নামগুলোর মধ্যে পড়ছে না। ওকে, পরের প্রশ্নে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন হলো ডিএনএ অণুর প্যাচ খুলতে সাহায্য করে কোন এনজাইম? এটা ডিএনএ রেপ্লিকেশন থেকে একটা প্রশ্ন। তো আমরা জানি যে আমাদের যে ডিএনএ এটা এরকম 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 পেঁচিয়ে থাকে ডাবল হেলিক্স। এই ডাবল হেলিক্সের প্যাচটা খুলতে হেল্প করে কোন এনজাইম? তো আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে হচ্ছে পেঁচিয়ে গেছে, এইটার একটা আঞ্চলিক ভাষা আছে হেলিয়ে গেছে। অর্থাৎ আমরা যখন কোনো কিছুকে বলি যে পেঁচাই গেছে, পেঁচায় গেছে, এইটার আঞ্চলিক যে ফর্মটা সেটা হলো হেলাই গেছে। হেলাই গেছে। আর এই যে হেলাই গেছে, এই হেলাই গেছে শব্দটা থেকে আমরা মনে রাখবো হেলিকেজ। কি মনে রাখবো? হেলিকেজ। কারণ হেলিকেজ এনজাইমটাই ডিএনএ অণুর প্যাচ খুলতে সাহায্য করে। ঠিক আছে, এই যে পেঁচাই গেছে এইটাকে আমরা বলবো হেলাই গেছে এবং হেলাই গেছে থেকে হেলিকেজ, হেলাই হেলিকেজ। ওকে, তাহলে এই জিনিসটা মনে রাখবে। ওকে, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। সমাপ্তি কোডন নির্দেশ করে না কোনটি? তো আপনারা কি জানেন যে কোডন জিনিসটা কি? কোডন জিনিসটা হলো আমাদের প্রোটিন যে সংশ্লেষণ হয়, এই প্রোটিন সংশ্লেষণের একটা নির্দেশনার মতো একটা ইনফরমেশন ক্যারি করে। তো এই যে ইনফরমেশনটা ক্যারি করতেছে, আমাদের 64টা কোডন আছে। 64টা কোডনের মধ্যে 61টা কোডন অ্যামিনো অ্যাসিড যে সৃষ্টি করতে হবে বা প্রোটিন সৃষ্টি করতে হবে, এটার ইনফরমেশন গুলো ক্যারি করে। কিন্তু 3টা কোডন আছে, যেই 3টা কোডন কোন রকম অ্যামিনো অ্যাসিড সংশ্লেষ করে না বা কোন রকম ইনফরমেশন ক্যারি করে না। তো এই তিনটাকে আমরা বলি সমাপ্তি কোডন বা স্টপ কোডন। স্টপ কোডন। তো এই যে স্টপ কোডন, এগুলো কি কি? স্টপ কোডন হলো উয়া, উগা, উয়াগ। শুনতে একটু অদ্ভুত লাগলেও কিছু করার নাই আসলে। উয়া, উগা, ওয়াগ, এই তিনটা হলো স্টপ কোডন, যারা কোনো অ্যামিনো অ্যাসিড সংশ্লেষণ করে না অথবা কোনো রকম ইনফরমেশন ক্যারি করতে পারে না, যেগুলো আমাদেরকে অ্যামিনো অ্যাসিড সংশ্লেষণে হেল্প করবে। তো এই যে আমাদের এমসিকিউ এর যে অপশন গুলো সেটা যদি আমরা যদি দেখি তাহলে হচ্ছে উয়া আছে, উয়াগ আছে, উগা আছে। তাহলে লাস্টেরটা কি আছে? লাস্টেরটা নাই। সুতরাং আমাদের উত্তর হলো লাস্ট অপশন এ ইউজি। এইটা আমাদের অ্যামিনো অ্যাসিড সংশ্লেষ করতে পারে, এইটা স্টপ কোডন না। এটা তাহলে কি? এইটা হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে এবং সেই অ্যামিনো অ্যাসিডটা হলো মেথিওনিন। মেথিওনিন। ওকে, আর বাকি তিনটা হলো সমাপ্তি কোডন বা স্টপ কোডন। ওকে,
পরেরটাতে যাচ্ছি। পরেরটা হলো জীব কোষের প্রোটিন গঠনকারী অ্যামিনো অ্যাসিড মোট কতটি? তো কোষ রসায়ন অধ্যায় যখন আমরা পড়বো তখন আমরা জানবো যে অ্যামিনো অ্যাসিড আছে 28টা। এই 28টা অ্যামিনো অ্যাসিডের মধ্যে 20টা প্রোটিন গঠন করে এবং 8টা অ্যামিনো অ্যাসিড আছে যারা প্রোটিন গঠন করে না। ওকে, এটা আমরা কোষ রসায়ন অধ্যায়ে আরো ডিটেইলসে জানবো। তো এখন আমরা জানলাম যে 28টা অ্যামিনো অ্যাসিড আছে যার মধ্যে 20টা প্রোটিন গঠন করে এবং 8টা প্রোটিন গঠন করে না। ওকে, তাহলে আমাদের উত্তর এখানে 20। ওকে, আমরা পরেরটাতে যাচ্ছি। বলছে মধ্য পর্দায় কোনটি অধিক পরিমাণে থাকে? তো মধ্য পর্দা কোথায় থাকে? মধ্য পর্দা থাকে কোষ প্রাচীরে। তো এইটা একটা নেমোনিক দিয়ে মনে রাখা যায়। তো আমরা যদি নেমোনিকটা একটু দেখি, নেমোনিকটা হলো আকাম প্যাকাটি। তো এই নেমোনিকটা দিয়ে মধ্য পর্দায় কি আছে এইটা আমরা মনে রাখতে পারবো। তো কিভাবে মনে রাখবো? আকাম দিয়ে আমরা মনে রাখবো, সরিয়া দিয়ে মনে রাখবো অদ্রবণীয়, অদ্রবণীয়। কা দিয়ে আমরা মনে রাখবো ক্যালসিয়াম, ম দিয়ে আমরা মনে রাখবো ম্যাগনেসিয়াম। আমি এখানে শর্টকাটে লিখলাম। আর প্যাকাটি দিয়ে আমরা দুটো জিনিস মনে রাখবো, একটা হচ্ছে পেকটেট এবং সেখান থেকেই আমরা মনে রাখবো পেকটিক অ্যাসিড। তো কোষ প্রাচীরের গঠনে আমরা নিশ্চয়ই দেখছি যে সেখানে অদ্রবণীয় ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়াম পেকটেট থাকে, মানে লবণ থাকে, অথবা পেকটিক অ্যাসিড থাকে। তো অপশনে ক্যালসিয়াম পেকটেটও থাকতে পারে, ম্যাগনেসিয়াম পেকটেটও থাকতে পারে, অথবা পেকটিক অ্যাসিডও থাকতে পারে। যেটা অপশনে থাকবে আমরা সেটাই উত্তর হিসেবে নিব। তো আমাদের অপশনে কি আছে? অপশনে আছে পেকটিক অ্যাসিড। তো এইটাই আমাদের উত্তর। ঠিক আছে, আমরা পরেরটাতে যাই। কোন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নয়? তো আমাদের একটা বিশাল চার্ট আছে, তাই না? একটা বিশাল চার্টের মধ্যে লেখা আছে যে কোনটার স্তর এক স্তরী, কোনটা দ্বিস্তরী, বা কোনটাতে কোনো আবরণই নাই, তাই না? তো আমরা যদি দুইটা নেমোনিক মনে রাখি তাহলে আমাদের হয়ে যাবে। আমরা একটা নেমোনিক মনে রাখবো যে কোনটা ঝিল্লি বিহীন আর কোনটা এক স্তরী ঝিল্লি বিশিষ্ট। ওকে, তাহলে আমরা প্রথমে ঝিল্লি বিহীনটা মনে রাখি। ওকে, তাহলে আমরা যদি লিখি ঝিল্লি বিহীন, এইটার জন্য আমরা নেমোনিক মনে রাখতে পারি যে প্রথম মামাই সেরা। তো কোনটা কি মিন করছে? প্রথম দিয়ে আমরা মনে রাখবো প্রোটিওজোম, মা দিয়ে মাইক্রো টিউবিউলস, সেকেন্ড মা দিয়ে মাইক্রোফিলামেন্ট, রস্বই দিয়ে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, দন্তস্বয় একার এইটা দিয়ে আমরা মনে রাখবো সেন্ট্রিওল এবং রা দিয়ে আমরা মনে রাখবো রাইবোজোম। তাহলে আমরা যদি আরেকটু ওভারভিউ করি, বিষয়টা দাঁড়ালো আমাদের ঝিল্লিবিহীন অঙ্গাণু এটা মনে রাখার নেমনিক হলো প্রথম মামাই সেরা, প্রথম থেকে প্রোটিওজোম, প্রথম মা দিয়ে মাইক্রোটিউবিউল, পরের মা দিয়ে মাইক্রোফিলামেন্ট, রস্বই দিয়ে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সে দিয়ে সেন্ট্রিওল এবং রা দিয়ে রাইবোজোম। তো এইগুলো দিয়ে আমরা মনে রাখতে পারি যে আমাদের কোন অঙ্গাণুটা ঝিল্লিবিহীন অঙ্গাণু। তাহলে এখানে কোনটা মিলছে? রাইবোজোম। ওকে, রাইবোজোম মিলছে। এবং এটার সাথে আমরা আরেকটা জিনিস যদি অ্যাড করতে চাই যে কোনগুলা এক স্তর আবরণ বিশিষ্ট, সেটা মনে রাখলে আমাদের আলটিমেটলি সবই মনে রাখা হচ্ছে। তো আমি পরের পেজে এটা একটু লিখে দিচ্ছি। ওকে, ওকে, সেম এমসিকিউটাই আছে, আমি একটু লিখে দিই। এক স্তরী আবরণ, এক স্তরী আবরণ। আমরা এইটা মনে রাখতে পারি পাগলা কোষ ভালা। তো এখান থেকে আমরা মনে রাখবো যে পা ফর পার অক্সিজম, গ্লা ফর গ্লাই অক্সিজম, এটা ভা ফর ভেসিকল, লা ফর লাইসোজোম, আর কোষ দিয়ে আমরা মনে রাখবো কোষ গহ্বর। ওকে, তো আমাদের এক স্তরী যে আবরণগুলো আছে পাগলা কোষ ভালা, পার অক্সিজম, গ্লাই অক্সিজম, ভেসিকল, কোষ গহ্বর, লাইসোজোম, এগুলো ছাড়া যা আছে সবগুলা দ্বিস্তরী আবরণ বিশিষ্ট। ওকে, তাহলে আমাদের এই এমসিকিউটাও ডান। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে আমরা পরের এমসিকিউতে যাই। কেমন? আমাদের পরবর্তী এমসিকিউতে বলা আছে আরএনএ কে হাইড্রোলাইসিস করলে পাওয়া যায়, মানে আমরা যদি আরএনএ কে ভাঙি তাহলে আমরা কি কি পাইতে পারি। তো দেখি আমরা কি কি পাই আরএনএ কে ভাঙলে। আমি একটু লিখি আরএনএ, আর এ নেই বাবা, তোমাকে ভাঙলে আমরা কি কি পাবো একটু আমাদেরকে দেখিয়ে দাও তো। ওকে, সমস্যা নেই, আরএনএ আমাদেরকে দেখাই দিবে যে ওকে ভাঙলে আমরা কি কি পাবো। ওকে, তো আরএনএ কে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাই রাইবোজ সুগার, তারপরে পাই নাইট্রোজেন বেস। এরপরে আমাদের প্রশ্ন যে আমরা কি কি নাইট্রোজেন বেস পাবো। তাহলে আমরা এটাও একটু লিখে ফেলি যে আমরা কি কি নাইট্রোজেন বেস আরএনএ কে ভাঙলে পাবো। প্রথমে আমরা পাবো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, এরপর কি পাবো? থাইমিন না? থাইমিন কি পাবো? না, থাইমিন কিন্তু পাবো না, পাবো হলো ইউরাসিল। থাইমিন তো আমরা ডিএনএ কে ভাঙলে পাই। ওকে, তাহলে এবার আমরা একটু আমাদের অপশন গুলোর দিকে তাকাই। ডিঅক্সিরাইবোজ, ডিঅক্সিরাইবোজ কি আরএনএ কে ভাঙলে পাইছি? পাইছি তো রাইবোজ রে। তাহলে এটা হবে না। হিস্টোন, হিস্টোন প্রোটিন কোথায় থাকে? হিস্টোন প্রোটিন থাকে ডিএনএ তে।
এরপরে থাইমিন। থাইমিন যদি আরএনএতে পাওয়া যায় তাহলে বিষয়টা হবে যে সাতকাণ্ড রামায়ণ শেষে সীতা বলে রামের মা। এই যে এতগুলো কথা বললাম যে ইউরাসিল পাওয়া যাবে, ইউরাসিল পাওয়া যাবে, ইউরাসিল পাওয়া যাবে, তাহলে থাইমিনও হচ্ছে না, তাহলে বাকি থাকলো কি? ইউরাসিল। তো ইউরাসিলই তো আনসার। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরেরটাতে যাই। পরেরটাতে চলে আসছি। এখানে বলছে নিচের কোনটি সূচনাকারী কোডন। তো কোডন, কোডন জিনিসটা কি একটু আগে বলছি একটা এমসিকিউতে। কোডন জিনিসটা হলো যে আমাদের অ্যামিনো অ্যাসিড বা প্রোটিন তৈরি হওয়ার জন্য যে ইনফরমেশন দরকার, এই ইনফরমেশনটা ওই কোডনের মধ্যে থাকে। তো কোডন হলো 64টা, এর মধ্যে 3টা হলো স্টপ কোডন যারা কোনো রকম অ্যামিনো অ্যাসিড সংশ্লেষণ করবে না, আর 61টা কোডন আছে যারা অ্যামিনো অ্যাসিড সংশ্লেষণ করে, এবং তাদের মধ্যে আমরা বিভিন্ন রকমের ইনফরমেশন পাই। এবার যে বিষয়টা আমাদেরকে ভাবতে হবে যে কাউকে না কাউকে তো জিনিসটা শুরু করতে হবে, তাই না? তো একটু আগে এমসিকিউতে আমি মেথিওনিন লিখছিলাম, মনে পড়ার কথা সবার, যে আমি মেথিওনিন লিখছিলাম। মেথিওনিন কিসে লিখছিলাম? মেথিওনিন লিখছিলাম যে এই যে AUG, এইটা মানে আমি লিখছিলাম মেথিওনিন। এবং এই যে মেথিওনিন, এই অ্যামিনো অ্যাসিডটাই আমাদের সূচনাকারী কোডন, অর্থাৎ এইটাই এই এই অ্যামিনো অ্যাসিডটা দ্বারাই আমাদের প্রোটিন সংশ্লেষণ শুরু হয়। সুতরাং সূচনাকারী কোডন যদি বলে তাহলে আমাদের উত্তর হলো AUG। ওকে, ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার। আমরা তাহলে পরেরটাতে যাচ্ছি। এরপরে আমাদের প্রশ্ন আছে নিচের কোনটি সেরিন, সেরিনও একটা অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে, এটাকে চিহ্নিত করে, অর্থাৎ কোন অপশনগুলোর মধ্যে কোনটা দ্বারা আমরা সেরিন অ্যামিনো অ্যাসিডটাকে ডিফাইন করতে পারবো। তো যদি আমরা অপশনে এরকম পাই যে UCU, UCC, UCA, UCG, এই চারটার মধ্যে যে কোনো একটা যদি আমরা অপশনে পাই তাহলে আমরা বলতে পারবো যে ওইটা সেরিন, আর যদি না পাই তাহলে নাই। ওকে, তাহলে ইউসিসি আছে, এই তো আছে ইউসিসি, তাহলে এটাই হলো আমাদের সেরিন অ্যামিনো অ্যাসিড। এরপরে এই যে ট্রিপল এ, ট্রিপল এ কি মিন করতেছে? ট্রিপল এ মিন করতেছে লাইসিন। তারপরে CUU, এটা কি মিন করতেছে? এটা মিন করতেছে লিউসিন। আর UAG, ওয়াগ, ওয়াগ কি? ওয়াগ হলো স্টপ কোডন। ঠিক আছে, উয়া, উগা, ওয়াগ, এটা হলো স্টপ কোডন। মেবি এটাও ক্লিয়ার। ওকে, আমরা তাহলে পরেরটাতে যাচ্ছি। তারপরে বলছে কোন জীবকোষে প্রাপ্ত রাইবোজোমের একটি উপ একক 40S হলে অপরটি কত? তো আমরা তো জানি যে রাইবোজোমের দুটো সাব ইউনিট থাকে, একটু আগে আমরা ড্রও করছি একটা এমসিকিউতে। তো দুটা সাব ইউনিটের মধ্যে একটা একটু ছোট, একটা একটু বড়, তাই না? তো আমাদের দুইটা রাইবোজোম থাকে, মানে দুই প্রকারের রাইবোজোম আমরা পাই। একটা হলো 70S রাইবোজোম। 70S রাইবোজোম থেকে আমরা কি কি উপ ইউনিট পাবো? সেটা হলো 30S, 50S। আরেকটা আছে আমাদের 80S রাইবোজোম। 80S রাইবোজোম থেকে আমরা কি কি পাবো? আমরা পাবো হচ্ছে ছোটটা 40S এবং বড়টা 60S, রাইট? ইয়েস, রাইট। তো আমাদের দেওয়া আছে একটা সাব ইউনিট 40S, তাহলে আমরা আরেকটা কি খুঁজতেছি? 60S। তাহলে 60S কোথায়? 3, 5, 6, এই তো, এটা হলো আমাদের আনসার। তাহলে আমরা পরেরটাতে যাই। পরের প্রশ্ন হচ্ছে কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কি? তাহলে আমাদের যে বিভিন্ন অঙ্গাণুগুলো আছে বা বিভিন্ন পার্ট আছে আমাদের কোষের, সেই পার্ট থেকে আমাদেরকে কোষের কাজগুলো মনে রাখতে হবে। কাজগুলো আসলে ইনফিনিটি স্টার, ঠিক আছে, এটা আমাদেরকে কেউ পড়তে বলুক আর পড়তে না বলুক, এটা আমাদেরকে মাস্ট করতে হবে। তো সেখান থেকেই আমরা জানি যে কোষ অভ্যন্তরে পিএইচ রক্ষা করে, এই কাজটা আমাদের করে থাকে কোষ গহ্বর। ওকে, ওকে, তাহলে কাজটা পড়ে নিলেই আমরা এই এমসিকিউ গুলো সহজেই উত্তর করে ফেলতে পারবো। এবার আমরা পরেরটাতে যাচ্ছি। পরের প্রশ্ন, পরের প্রশ্নে বলছে কোনটি ডিএনএ বহনকারী অঙ্গাণু, অর্থাৎ কার নিজস্ব ডিএনএ আছে। তো আমাদের এই অধ্যায়ে আমরা এরকম 3টা জিনিস পাই যাদের নিজস্ব ডিএনএ আছে। তাহলে নিজস্ব ডিএনএ, নিজস্ব ডিএনএ আছে কাদের? 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 ওবায়দুল কাদের না, ডিএনএ আছে কাদের? ঠিক আছে, তাহলে আমরা যদি একটু লিখি, তাহলে প্রথমে আমরা যারে পাইছি সে হইল বাবা ক্লোরোপ্লাস্ট। এরপরে আমরা যাকে পাবো সে হলো নিউক্লিয়াস, এবং লাস্টলি আমরা যাকে পাবো সে হলো মাইটোকন্ড্রিয়া। ওকে, তাহলে আমাদের যে এই অধ্যায়ে আমরা 3টা জিনিস পাই যাদের নিজস্ব ডিএনএ আছে। নিজস্ব ডিএনএ আছে ক্লোরোপ্লাস্টের, নিউক্লিয়াসে এবং মাইটোকন্ড্রিয়ায়। নিউক্লিয়াসে কিভাবে আছে? এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের আছে ক্রোমোজোম, ক্রোমোজোমে আছে ডিএনএ, তাহলে নিউক্লিয়াসের নিজস্ব ডিএনএ আছে। আর ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট যে আঁকাইলাম একটু আগে, তখন ওইখানে এই যে এই কালার দিয়েই, ভায়োলেট কালার দিয়েই তো ডিএনএ আঁকাইছিলাম। এবং মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট ভাই ভাই, ওরা এন্ডোসিম্বায়ন এবং ওরা নিজস্ব ডিএনএ বহন করতে পারে। ঠিক আছে, ওকে, তাহলে এইটার উত্তর হলো মাইটোকন্ড্রিয়া। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি। প্রোটিন সংশ্লেষ করে যে অঙ্গাণুটি, তো আমাদের প্রোটিন ফ্যাক্টরি কে বাবা? প্রোটিন ফ্যাক্টরি কে? প্রোটিন ফ্যাক্টরি ছাড়া প্রোটিন সংশ্লেষ কে করবে? তো প্রোটিন সংশ্লেষ যে করে সে হলো প্রোটিন ফ্যাক্টরি এবং সে হলো রাইবোসোম। ওকে, আমরা পরেরটাতে যাচ্ছি। ও, কোন উদ্ভিদে 2 ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়? 2 ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, একটু আগে বলে এসেছি যে এটা উদ্ভিদ শারীরতত্ত্বের প্রশ্ন, তো এটা আর বলবো না। তো এটার উত্তর হচ্ছে C4 উদ্ভিদ, অর্থাৎ আখ। আখের অপর নাম পাশে লিখে রাখেন, ইক্ষু। ওকে, তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি। ওকে, নিচের কোনটি স্টপ করুন, এটাও আর বলবো না, এটাও বলছি। উয়া, উগা, উয়াগ কোথায় আছে? এই যে উয়াগ আছে। আবার কি পাশে দুটা লিখে দিব? ওকে, কমা দিয়ে লিখে দিই, উয়া, উয়াগ, উয়া। এবার লিখে দিলাম, এটাই শেষ, আর লিখে দিব না। ওকে, পরেরটাতে যাচ্ছি। কি বলছে? দ্বিসূত্রক নিউক্লিক অ্যাসিডের নাইট্রোজেন ঘটিত ক্ষারকের ক্রম। দ্বিসূত্রক নিউক্লিক অ্যাসিড, এটা কি? এই জিনিসটা কি? এটা হলো ডিএনএ।
ডিএনএ তে নাইট্রোজেন বেস গুলো কোন আকৃতি মানে কোন ক্রমে কোন অর্ডারে থাকে, কোন অর্ডারে থাকে আপনি কি জানেন যে কোন অর্ডারে থাকে? এটা যদি কেউ না জানে তার আসলে পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত। এটা থাকে হচ্ছে এ মানে অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন এবং সাইটোসিন, এইভাবে থাকে। তাহলে এ টি জি সি কই আছে? এই অপশন প্রথমেই আছে। ঠিক আছে, তাহলে এটাই হলো উত্তর। পরেরটাতে যাই। কোষের শক্তি উৎপাদনকারী অঙ্গাণু কি? শক্তি উৎপাদনকারী অঙ্গাণু, পাওয়ার হাউস অফ সেল, কোষের শক্তি কেন্দ্র বা কোষের শক্তি ঘর, এগুলো আমরা বলি মাইটোকন্ড্রিয়াকে। তাহলে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টকে আমরা বলি শক্তি রূপান্তরের অঙ্গাণু বা কোষের রান্নাঘর। রাইবোজোমকে আমরা বলবো সার্বজনীন অঙ্গাণু বা প্রোটিন ফ্যাক্টরি। গোলজি বস্তুকে বলবো আমরা প্যাকেজিং কেন্দ্র বা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। ওকে, আমরা পরেরটাতে যাচ্ছি। পরেরটাতে কি বলছে আমাদেরকে? যদি এটিসি ডিএনএ এর অনুক্রম হয় তাহলে এমআরএনএ এর অনুক্রম কি? তো আমরা কি জানি, এর জন্য আমরা কি পাই সাধারণত? যদি এটা ডিএনএ হইতো তাহলে এর জন্য আমরা পাইতাম এ টি, টি এর জন্য পাইতাম এ, আর সি এর জন্য পাইতাম জি, রাইট? হ্যাঁ, কিন্তু এখানে কি আমাদের ডিএনএ বলছে? না, আমাদেরকে বলছে এমআরএনএ। এমআরএনএ তে টি কি থাকতে পারবে? পারবে না। তাহলে এমআরএনএ তে যেহেতু টি থাকতে পারবে না, সুতরাং এ এর বদলে আমরা পাবো ইউ, টি এর বদলে পাবো আমরা এ, এবং সি এর বদলে পাবো আমরা জি। ওকে, তাহলে আমরা যে জিনিসটা পাই সেটা হলো এ টি সি, ফ্রম ডিএনএ টু এমআরএনএ আমরা এই জিনিসটা পাই। ওকে, আর এইটা আমরা পাইতাম যদি সেটা ডিএনএ হতো। এটা মুছে দিই, আবার কনফিউজ হয়ে যাবে, বাচ্চা কাচ্চা বলবে আপু ভুল পড়াইছে। তাহলে কোথায় আছে উয়াগ? উয়াগ উত্তর আসছে উয়াগ, এই যে উয়াগ স্টপ করুন। তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি। নিচের কোনটি নিউক্লিক অ্যাসিডের উপাদান? নিউক্লিক অ্যাসিডের উপাদান, নিউক্লিক অ্যাসিডে আমরা কি দেখতে পাই? হয় আমরা রাইবোজ সুগার দেখতে পাই অথবা ডিঅক্সিরাইবোজ সুগার দেখতে পাই, এবং এগুলো কিন্তু সবই শর্করা। সুগার মানেই তো শর্করা, কার্বোহাইড্রেট, এটা নিশ্চয়ই আপনারা জানেন। তো রাইবোজ, রাইবোজ আমরা দেখতে পাই। ডিঅক্সিরাইবোজ আছে না। মল্টোজ কি দেখতে পাই? মল্টোজ কি দেখতে পাই? মল্টোজ কিন্তু দেখতে পাই না। এরিথ্রোজ দেখতে পাই? এরিথ্রোজও দেখতে পাই না। এগুলা এগুলা এটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট। ম্যানোজ কি দেখতে পাই? ম্যানোজও দেখতে পাই না। তাহলে আমরা দেখতে পাই 5 কার্বন বিশিষ্ট শর্করা, এবং সেটা রাইবোজ। তাহলে আমাদের উত্তর হলো রাইবোজ বা ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সিরাইবোজ যেহেতু অপশনে নেই, সুতরাং রাইবোজ। ওকে, আমরা পরেরটাতে যাচ্ছি। ওকে, বলছে নিচে কোনটি দ্বারা ট্রান্সলেশন শুরু হয়? ট্রান্সলেশন কি? ট্রান্সলেশন হচ্ছে প্রোটিন তৈরির প্রক্রিয়া। প্রোটিন তৈরির প্রক্রিয়া কাকে দিয়ে শুরু হবে? কি দিয়ে শুরু হয়? কোডন দিয়ে শুরু হয়। তো আমাদের শুরুর কোডনটা কি? শুরুর কোডন হলো এ ইউজি, যাকে আমরা বলি মেথিওনিন। মেথিওনিন অর্থাৎ এ ইউজি। ওকে, ওকে, এই যে মেথিওনিন। হয়েছে হয়েছে। এবার আমরা পরেরটাতে যাচ্ছি। প্রি এমআরএনএ এর যে অংশে ট্রান্সলেশন হয় তাকে কি বলে? তো আমরা নিশ্চয়ই পড়ছি এই অধ্যায়ে, যে অধ্যায়ে এই যে ট্রান্সলেশন পার্টটা যারা যারা পড়ছে তারা জানে যেখানে এক্সন একটা পার্ট আছে, ইন্ট্রন্স একটা পার্ট আছে, তাই না? তো এক্সনস কি করে আর ইন্ট্রন্স কি করে, এইটা যদি আমরা একটু মনে রাখতে চাই তাহলে আমরা একটা ট্রিকের সাহায্যে মনে রাখতে পারবো। যদি আমরা চিন্তা করি, প্রথমে আমরা এক্সনের কাছে আসি। এক্সন, এক্সনস কে আমরা মনে করবো যে এক্সনস বাবাজি হলো এক্সট্রোভার্ট টাইপের মানুষ। তো যারা এক্সট্রোভার্ট টাইপের মানুষ তারা কি করে? নিজেকে প্রকাশ করে, তাই না? করে কি না? করে। তাহলে যারা এক্সজন তারা হলো এক্সট্রোভার্ট, এবং এক্সট্রোভার্টরা নিজেদেরকে প্রকাশ করে, মানুষের সাথে গল্পগুজব করে, নিজের তথ্যগুলো মানুষের মধ্যে পৌঁছায় দেয়, তাই না? তাহলে এক্সজন, এই এক্সজন হলো এক্সট্রোভার্ট, নিজেকে প্রকাশ করে, নিজের তথ্য মানুষের কাছে পৌঁছায় দেয়। সেক্ষেত্রে এই এক্সজনই কিন্তু প্রোটিন তৈরির জন্য যে ইনফরমেশনটা ওর কাছে আছে সেই ইনফরমেশনটা মানুষকে দেয়, বলে যে হ্যাঁ আমার কাছে প্রোটিন তৈরির ইনফরমেশন আছে। তো যে অংশে ট্রান্সলেশন শুরু হয় সেটা হলো এক্সজন। আর আমাদের আরেক বাবাজি আছে ইন্ট্রন। তো ইন্ট্রন্স বাবাজি কি করে? ইন্ট্রন্স বাবাজি বলে যে আমি হচ্ছে ইন্ট্রোভার্ট, এজন্য কালা, আমি নিজেকে প্রকাশ করিব না। তো যেমন তুই নিজেকে প্রকাশ করিস না, সেরকম আমরা স্প্লাইসিং করে তোরে কেটে ফেলে দিই, ঠিক আছে? এটা আজকে কিন্তু আমরা কেটে ফেলে দিই, কারণ এর যেহেতু কোনো তথ্যই নাই, যেখান থেকে আমরা কোনো তথ্য পাচ্ছি না, আমরা প্রোটিন তৈরি করতে পারতেছি না, তাহলে তো রেখে আমাদের কোনো লাভ নাই। এই জন্য আমরা ইন্ট্রন্স কে কেটে বাদ দিয়ে দিই, এবং এক্সন্স থেকেই আমাদের প্রোটিন তৈরি হয়। সুতরাং যে অংশের ট্রান্সলেশন শুরু হইলো তাকে আমরা বলবো এক্সন্স। বিষয়টা মেবি ক্লিয়ার, ঠিক আছে? আমরা পরেরটাতে যাচ্ছি। কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু? তো আমরা যদি একটু চিত্রটা আঁকায় পড়ার চেষ্টা করি তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, যে এইটা ছিল আমাদের একটা সেল, এই সেলটা টেলোফেজ পর্যায়ে চলে আসছে। তো যখন এটা টেলোফেজ পর্যায়ে চলে আসলো তখন ওর কি হলো? তখন ওর এইখানে একটা নিউক্লিয়াস আসলো, এইখানে একটা নিউক্লিয়াস আসলো, এবং এর মাঝে দিয়ে কি হইলো? এর মাঝে দিয়ে এর এই যে এরকম এরকম কিছু জিনিস এর মাঝখান দিয়ে জমা হয়ে গেল। তো এই যে মাঝে দিয়ে এই জিনিসগুলো যে জমা হলো, জমা হওয়ার পরে আসলে কি হলো? জমা হওয়ার পরে আসলে যে জিনিসটা হলো, যে এরা আসলে ইন্ডিভিজুয়াল দুইটা কোষ হিসেবে আত্মপ্রকাশ করে ফেললো, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল দুইটা কোষ হিসেবে এরা আত্মপ্রকাশ করলো, এবং এটা এদের নিউক্লিয়াস, ঠিক আছে? তো বিষয়টা হলো এই যে এই জিনিসটা, এই জিনিসটা তো একটা মাঝে চলে আসছে, তাই না? যে দুইটার মাঝখানে চলে আসলো কি? দুইটার মাঝখানে চলে আসলো এই জিনিসটা, এবং এই জিনিসটা এসেই কিন্তু দুইটাকে ভাগ করে দিল। তো এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হলো গোলজি বডি থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট, গোলজি বডি থেকে আসা
প্লাজমোপ্লাস্ট, আবারও বলতেছি, গোলজি বডি থেকে আসা প্লাজমোপ্লাস্ট এখানে জমা হয় এবং ফলে টেলোফেজ পর্যায়ে দুটা কোষ আলাদা হয়ে যায়। ঠিক আছে, অপত্য কোষ দুটা আলাদা হয়ে যায়। তো এখানে কি আসছে? প্লাজমোপ্লাস্ট। এবং এটা কোত্থেকে আসছে? এটা আমাদের আসছে গোলজি বডি থেকে। ঠিক আছে, ওকে। তাহলে কোষ প্লেট তৈরিতে সাহায্য করতেছে কে? সাহায্য করতেছে গোলজি বস্তু। ওকে, মেবি জিনিসটা ক্লিয়ার। ওকে, আমরা তাহলে পরের এমসিকিউ তে চলে যাচ্ছি। কি বলছে? জেনেটিক কোডে স্টার্ট কোডন মেথিওনিন অনেকবার বলছি। ওকে, পরেরটাতে যাই। সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু কোনটি? ওকে, সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু। তো একটা বিশাল ফ্লো চার্ট আছে আমাদের বইয়ে, যে কোনটা জৈব বস্তু, কোনটা অজৈব বস্তু, কোনটা বর্জ্য পদার্থ। সেখানে আমরা পাই যে কোনটা নির্জীব বস্তু। নির্জীব বস্তুর জন্য একটা নেমোনিক্স আপনারা চাইলে মনে রাখতে পারেন, আবার আপনারা চাইলে নাও রাখতে পারেন। সেটা হলো হারপেন। হারপেন নির্জীব বস্তুর ক্ষেত্রে আর কি। তো হারপেন, এখান থেকে হার, হার ইজ ফর হরমোন। এরপরে পি ফর পেকটিন, ই ফর এনজাইম, অ্যান্ড লাস্টলি এন ফর নেকটার। ওকে, কোনো বানান ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। যাই হোক, তো হারপেন, তো নির্জীব বস্তু হারপেন, এখান থেকে হার ইজ ফর হরমোন, পি ফর পেকটিন, ই ফর এনজাইম এবং এন ফর নেকটার। তাহলে আমাদের অপশনে কোনটা আছে? আমাদের অপশনে আছে হচ্ছে এনজাইম। তাহলে এটার উত্তর এনজাইম। ওকে, আমরা পরেরটাতে যাচ্ছি। থাইলাকয়েড কোন অঙ্গাণুতে থাকে? এইটা নিয়ে তো বিস্তর আলোচনা আমাদের মধ্যে হয়ে গেছে, আমরা নতুন করে আলোচনা বাড়াবো না। কারণ একটা জিনিস বেশিবার যদি আলোচনা করি, লেবু বেশি চিপলে সেটা তিতা হয়ে যায়। ঠিক আছে, সুতরাং এটা শেষ। ক্লোরোপ্লাস্ট উত্তর। নিউক্লিয়াসের উপাদান কোনটি? নিউক্লিয়াসের উপাদান কোনটি? তো আমরা একটু আঁকাই। এটা হলো আমাদের সেল, বাঁকা হয়ে গেছে। তো সেল আছে, ছোট্ট সেল। তারপরে আমাদের আছে একটা গোল গোল নিউক্লিয়াস। হ্যাঁ, এটা হলো নিউক্লিয়াস। এই যে আমাদের, এটা হচ্ছে নিউক্লিওলাস, আর এগুলো হচ্ছে নিউক্লিওপ্লাজম, এবং সেখানে আছে হলো ক্রোমোজোম। আর আমাদের যে সেলটা আমরা আঁকাইছি প্রথমে, সেই সেলে আমাদের আছে হচ্ছে, এটা হলো লাইসোজোম। এটা হলো এমনিতে এই যে একটা উপ ইউনিট, এই যে আরেকটা উপ ইউনিট রাইবোজোম। তারপরে আরেকটা এরকম গোল, এই যে এটা হলো আমাদের সেন্ট্রিওল, এগুলো আছে। তো এখান থেকে আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করব, সেটা হলো নিউক্লিয়াসের উপাদান। নিউক্লিয়াসের বাইরে যা কিছু আছে, এই যে লাইসোজোম, তারপরে আমাদের রাইবোজোম, তারপরে সেন্ট্রিওল, তারপরে মাইটোকন্ড্রিয়া, তারপরে প্লাস্টিড, এগুলা কি কোনোটা নিউক্লিয়াসের ভিতরে আছে? নাই। তাহলে এগুলা কি নিউক্লিয়াসের উপাদান হইতে পারবে? পারবে না। নিউক্লিয়াসের উপাদান হইতে পারবে নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, তারপরে আমাদের ক্রোমোজোম, এইগুলা। তাহলে আমাদের অপশনে কি আছে? আমাদের অপশনে আছে ক্রোমোজোম। এটা তো আমাদের নিউক্লিয়াসেরই উপাদান। কিন্তু যদি আমরা বাকিগুলোর দিকে তাকাই, লাইসোজোম, লাইসোজোম তো সাইটোপ্লাজমে থাকে, নিউক্লিয়াসের ভিতরে থাকে না। রাইবোজোম, রাইবোজোম তো সাইটোপ্লাজমে থাকে, নিউক্লিয়াসের ভিতরে থাকে না। সেন্ট্রোজোম, সেন্ট্রোজোমও তো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এটা তো নিউক্লিয়াসের ভিতরে থাকতেছে না। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর ডান। এবার আমরা পরেরটাতে যাব। প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলের কোন অংশটি তরল? এটা কে জানে না ভাই? এটা তো লিপিড। লিপিড হইলো তরল, বাকি কোনো কিছু কিন্তু তরল না। ওকে, যারা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেলটা ইন ডিটেইলস পড়ছেন, এটা তো এখন আমাদের মানে একে বোঝানোর কিছু নাই। তো এইটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ বর্ণনামূলক প্রশ্ন। তো এইটার যে গঠনটা, এই গঠনটা যারা ভালোভাবে পড়ছে, ব্যাখ্যামূলক প্রশ্নের জন্য তো পড়ছেন, তো সেখানে আপনারা পড়লে লক্ষ্য করে থাকবেন যে এখানে শুধুমাত্র লিপিডটাই হলো তরল অংশ এবং বাকিগুলা তরল না। ঠিক আছে, আমরা পরেরটাতে যাচ্ছি তাহলে। নিচের কোনটি পাইরিমিডিন বেস? পাইরিমিডিন বেস আর পিউরিন বেস, এই দুই ধরনের বেস তো আমরা নিউক্লিক অ্যাসিড গুলাতে দেখতে পাই, তাই না? তো পিউরিন বেস কি কি আছে? আমরা দুইটাই লিখে ফেলবো। পিউরিন বেস কি কি আছে? পিউরিন বেস আছে অ্যাডেনিন এবং গুয়ানিন। আর পাইরিমিডিন বেস পাইরিমিডিন বেস আছে আমাদের সাইটোসিন, থাইমিন এবং ইউরাসিল। ওকে, তাহলে আমাদের কোন অপশন মিলছে? অ্যাডেনিন, থাইমিন না। গুয়ানিন, সাইটোসিন না। সাইটোসিন, ইউরাসিল হ্যাঁ মিলছে। এই যে সাইটোসিন, ইউরাসিল আর অ্যাডেনিন, ইউরাসিল মিলে নাই। সুতরাং এইটা ক্রস, এইটা ক্রস, এইটা ক্রস, আমাদের উত্তর হচ্ছে এই যে গ নাম্বার অপশনটা। তাহলে আমাদের এটা ডান। তো আপনাদের জন্য একটা হোমওয়ার্ক, আপনারা কমেন্টে আমাদেরকে জানাবেন যে পিউরিন বেস কত রিং বিশিষ্ট আর পাইরিমিডিন বেস কত রিং বিশিষ্ট। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরেরটাতে যাই। আমাদের পরের এমসিকিউ হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে দানাদার বস্তু কোনটি? তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কেমন দেখতে? এই যে এমন দেখতে, তাই না? এমন দেখতে না এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? এই যে এরকম দেখতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এই জিনিসটা মনে করেন আমাদের আছে, হ্যাঁ। ওকে, তো এই যে এই জিনিসটা আমাদের আছে, তো যখন এইটার গায়ে আমাদের এরকম ছোপ ছোপ এরকম এরকম যে দানা লেগে থাকে, তখন কি হয়? তখন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা প্রোটিন সংশ্লেষ করতে পারে। ঠিক আছে, কারণ এর গায়ে এই সাদা সাদা যে অঙ্গাণুগুলো লেগে থাকে, এইগুলা হলো রাইবোজোম। রাইবোজোম মুক্ত অবস্থায় থাকতে পারে অথবা এরকম এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে লেগে থাকতে পারে। যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে এভাবে লেগে থাকে, তাহলে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা বলি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এই যে যেটা ফ্রি থাকে, যেখানে কিচ্ছু নাই, সেটা হলো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।
তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের থাকে, যেখানে একটা হচ্ছে মসৃণ, এখানে কিছু নাই, আর একটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেখানে এই যে ছোপ 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 করে রাইবোজোম থাকে এবং ফলে এটা প্রোটিন সংশ্লেষ করতে পারে। ঠিক আছে, তাহলে কোন অঙ্গাণুটা যুক্ত থাকতেছে? এটা হচ্ছে রাইবোজোম। ওকে, তাহলে আমরা পরের এমসিকিউতে যাচ্ছি। ওকে, তারপরে বলছে আরএনএ তে থাইমিনের পরিবর্তে কোনটি থাকবে? তো আরএনএ তে কি কি থাকে? এটা যদি এখনো আমাকে বলা লাগে তাহলে বিষয়টা দুঃখজনক। এটা হচ্ছে ইউরাসিল। এটা বোঝানোর আর কিছু নাই, এটা নিয়ে অনেক কথা হয়েছে। ওকে, আমরা পরেরটাতে যাচ্ছি। কোন অঙ্গাণুটির মাধ্যমে অটোফ্যাগি ঘটে? অটোফ্যাগি। অটোফ্যাগি আর অটোলাইসিস একই জিনিস, লাইসোজোম। এটাকে আমরা সুইসাইডাল স্কোয়াড অথবা আত্মঘাতী থলিকা বলে থাকি। তাহলে আমরা পরেরটাতে যাই। ওকে, ডিএনএ হতে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলে? সেন্ট্রাল ডগমা পড়াইছি না? সেন্ট্রাল ডগমা তো পড়াইছি। তাহলে সেন্ট্রাল ডগমা যেটা পড়ানো হয়েছে, সেই সেন্ট্রাল ডগমাতে আমরা জানি যে ডিএনএ ডিএনএ থেকে যদি এমআরএনএ আমরা তৈরি করতে যাই, তখন সেটাকে বলে ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে এমআরএনএ, এটা হলো ট্রান্সক্রিপশন। ওকে, আমরা তাহলে পরেরটাতে যাচ্ছি। অক্সিডেটিভ ফসফোরাইলেশন কোথায় সংঘটিত হয়? অক্সিডেটিভ ফসফোরাইলেশন ঘটে মাইটোকন্ড্রিয়ায়। কেননা শ্বসনের শুধুমাত্র গ্লাইকোলাইসিস ঘটে হলো সাইটোপ্লাজমে, বাকি সবগুলো ঘটে মাইটোকন্ড্রিয়ায়। ওকে, তাহলে আমরা পরেরটাতে যাই। নিচের কোনটির প্রান্তে সিসিএ লেজ আছে? তো আমাদের যে অধ্যায়টা আছে, সেই অধ্যায়ে শুধুমাত্র টিআরএনএ এর চিত্রই দেয়া আছে এবং ওরই একমাত্র লেজ আছে, আর কারো লেজ নাই। সুতরাং এটার উত্তর টিআরএনএ। ওকে, আমরা পরের এমসিকিউতে যাই। ওকে, এখানে বলছে শক্তি রূপান্তরের সাথে জড়িত অঙ্গাণু কোনটি? শক্তি রূপান্তরের সাথে জড়িত অঙ্গাণু, শক্তি রূপান্তর কে করে? এটা অনেকবার বলছি, শক্তি রূপান্তর কে করে, এবং শক্তি রূপান্তর করে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট আমাদের সূর্যালোককে, সূর্যের আলোক শক্তিকে বদ্ধ করে, বদ্ধ করার পর সেখান থেকে খাদ্য প্রস্তুত করে। অর্থাৎ এখানে আমাদের যে সূর্য শক্তিটা বা যে আলোক শক্তিটা, সেটা রাসায়নিক শক্তিতে পরিবর্তিত হয়ে যাচ্ছে। তাহলে শক্তির রূপান্তর ঘটলো না? ইয়েস, শক্তির রূপান্তর ঘটলো। এবং এই রূপান্তরটা কোথায় ঘটলো? এই রূপান্তরটা ঘটলো ক্লোরোপ্লাস্টে। এবং ক্লোরোপ্লাস্টকে আমরা বলি কোষের রান্নাঘর। ঠিক আছে, ঠিক আছে, এবার আমরা পরের এমসিকিউতে যাই। পরের এমসিকিউ, প্রোটিন সংশ্লেষণের অঙ্গাণু। প্রোটিন সংশ্লেষণ করে কে বাবা? প্রোটিন সংশ্লেষণ অনেকবার বলা হয়েছে, রাইবোজোম। নতুন করে আর বলতে পারবো না। পরেরটাতে যাচ্ছি কিন্তু। সব ধরনের কোষে পাওয়া যায় কোনটি? সব ধরনের কোষে পাওয়া যায় বলতে কি বুঝাইছে? বুঝাইছে যে সার্বজনীন। আচ্ছা বলেন তো, সার্বজনীন কোষীয় অঙ্গাণু কি হইতে পারে? নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি সবার আছে? সবার কিন্তু নাই। নিউক্লিওপ্লাজম সবার কিন্তু নাই। ডিএনএ কি সবার আছে? কারো আরএনএ আছে, কারো ডিএনএ আছে। তারপরে যদি আমরা বলি মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া কি সব ধরনের প্রাণীর দেহে আমরা দেখতে পাই? সব জীবকোষে আমরা দেখতে পাই? পাই না। সব জীবকোষে আমরা কি দেখতে পাই? দেখতে পাই হলো রাইবোজোম। রাইবোজোম 70 ইয়ার্স হোক বা 80 ইয়ার্স হোক, এটা কিন্তু আদিকোষী প্রকৃতকোষী সবার দেহেই থাকে। সুতরাং সার্বজনীন অঙ্গাণু হলো রাইবোজোম। পরেরটাতে যাচ্ছি। ডিএনএ প্রতিলিপনের সময় হাইড্রোজেন বন্ধনী ভেঙে দেয় কোন এনজাইম? তো এই যে হাইড্রোজেন বন্ধনী যে ভেঙে দিচ্ছে, হাইড্রোজেন বন্ধনী ভেঙে দেওয়ার মাধ্যমে কি হচ্ছে? আমাদের একটা জিনিস পেঁচানো ছিল, সেই পেঁচানো জিনিসটা খুলে যাচ্ছে। তো ওই যে একটু আগে একটা এমসিকিউ পড়াইছিলাম, সেখানে বলছি যে পেঁচিয়ে যায় মানে হলো হেলিয়ে যায়। পেঁচিয়ে যায় মানে হলো হেলিয়ে যায়। তো এই যে পেঁচিয়ে যাওয়া বা হেলিয়ে যাওয়া, এটা থেকে আমাদেরকে প্রিভেন্ট করে কে? হেলিকেজ। তো হাইড্রোজেন বন্ধনীটা ভাঙতেও হেল্প করে হেলিকেজ। তো এখানে এই হেলিকেজ, এই প্রশ্নটাকেই আর কি ঘুরিয়ে দিছে, কিন্তু প্রশ্নটা আলটিমেটলি সেম, যে পেঁচিয়ে যাওয়া মানে হচ্ছে হেলিয়ে যাওয়া, এবং হেলিয়ে যাওয়া থেকে আমাদেরকে প্রিভেন্ট করে হেলিকেজ। তাহলে এই এমসিকিউ এর উত্তরটা হবে হেলিকেজ এনজাইম। ওকে, তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি, কেমন? ওকে, AUG কোন অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে? মেথিওনিন। ওকে, পরেরটাতে যাই। জিনের যে কার্যকরী একক পলিপেপটাইড সংশ্লেষণ করে তাকে কি বলে? আমরা একটু দেখি যে কোডন। কোডন হলো ইনফরমেশন ক্যারি করে। কোডন কি পলিপেপটাইড সংশ্লেষণ করে? উত্তর হচ্ছে কোডন না। কোডন কিন্তু এই কাজটা করে না। তারপরে মিউটন। মিউটনের কি অন্য কাজ নাই? মিউটন তো মিউটেশন করবে। রেকন কি করতেছিল? ওই যে আগের প্রশ্নে রিকম্বিনেশন। তাহলে বাকি থাকলো কে? সিস্ট্রন। তাহলে আমাদের পলিপেপটাইড সংশ্লেষণ করে কে? সিস্ট্রন। এটা আগেও হয়ে গেছিল, তারপরেও একবার বলে দিলাম। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরেরটাতে যাই। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন হলো সমাপ্তি কোডন। সমাপ্তি কোডন আমি বলছি অনেকবার, উয়া উগা উয়াগ। তো এখানে উয়া মিলছে না? হ্যাঁ, তাহলে এটাই উত্তর। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে যাই। আমাদের পরের প্রশ্নে বলছে পাশাপাশি কোষ প্রাচীরের সূক্ষ্ম ছিদ্র পথে সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হলে তাকে কি বলে? কি স্থাপিত হয়েছে বাবারা? সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়েছে। ওকে, সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়েছে। প্রথম প্রশ্নটা কার কার মনে আছে? প্রথম প্রশ্নে আমি একটা জিনিস আঁকাইছিলাম, যে এই যে একটা সাইটোপ্লাজম আর এই যে আরেকটা সাইটোপ্লাজম, এই যে দুইটা সাইটোপ্লাজম আছে, এই দুইটা সাইটোপ্লাজমের মধ্য দিয়ে এই যে সূত্রাকার, এই যে নলাকার যে সূত্রকের মাধ্যমে আমাদের পারস্পরিক যোগাযোগ রক্ষা হইতেছে, এ থেকে এ, এ থেকে এ, এই জিনিসটাকে আমরা বলছি প্লাজমোডেজমা। এবং এই যে প্লাজমোডেজমা, এইটা আমরা দেখতে পাই কোষ প্রাচীরে। তো এইটা হলো প্লাজমোডেজমা। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি। নিচে কোন অঙ্গাণু বংশগতির উপাদান বহন করে? তো বংশগতির উপাদান বহন করে কে? ডিএনএ কার্ড আছে বাবা, এখানে ডিএনএ কার্ড আছে। লাইসোজোমের ডিএনএ আছে না? রাইবোজোমের আছে না? ডিক্টোজোমের আছে না? ক্রোমোজোম। ক্রোমোজোম ব্যতীত কারো বাবার সাধ্য নাই যে হচ্ছে বংশগতির উপাদান বহন করবে। সুতরাং এটার উত্তর হলো ক্রোমোজোম। তাহলে আমরা পরের প্রশ্নে যাই। আমাদের পরের প্রশ্ন হচ্ছে জেনেটিক কোডে কয়টি নাইট্রোজেন বেস থাকে? আমরা যে কোডগুলো দেখে আসলাম, AUG,
তারপরে আমরা ট্রিপল এ দেখে আসছি লাইসিনের জন্য। তারপরে আমরা স্টপ কোডন দেখলাম উয়া। তারপরে আমরা দেখলাম উগা। তাহলে আমরা যে এত কিছু দেখলাম, এই যে প্রত্যেকটাতে কয়টা করে লেটার আছে, কয়টা করে নাইট্রোজেন বেস আছে, অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন। অ্যাডেনিন অ্যাডেনিন অ্যাডেনিন, অ্যাডেনিন, ইউরাসিল, অ্যাডেনিন, তারপরে ইউরাসিল, গুয়ানিন, অ্যাডেনিন। তাহলে কতগুলো আছে? তিনটা করে আছে। এর বেশি কি আছে? উত্তর হচ্ছে না, এর বেশি নাই। সুতরাং তিনটা করে নাইট্রোজেন বেস মিলে একটা জেনেটিক কোড সৃষ্টি হয়। ওকে। ওকে, আমরা পরেরটা যাচ্ছি। কোষ কে আবিষ্কার করেন? আমাদের এই অধ্যায়ের যে প্রথম পৃষ্ঠাটা আছে কোষ ও এর গঠন, এর শেষের দিকে লেখা আছে যে রবার্ট হুক তার প্রথম যে বই, তার যে বই মাইক্রোগ্রাফিয়াতে হচ্ছে কোষ সম্পর্কিত আলোচনা করেন। তাহলে রবার্ট হুকের নাম যদি আমরা এই অধ্যায় পড়তে গিয়ে না পারি তাহলে তো দুঃখজনক। তাহলে এটার উত্তর হচ্ছে রবার্ট হুক, এই অধ্যায়ের প্রথম বিজ্ঞানী। তাহলে আমরা পরেরটাতে যাই। ওকে, আমাদের পরবর্তী প্রশ্নে বলছে যে ডিএনএ, ডিএনএ থেকে আমরা পাই এমআরএনএ, এমআরএনএ থেকে আমরা পাই প্রোটিন। তাহলে এই প্রক্রিয়াটাকে কি বলে? তো আমরা যদি দেখি, আমরা সেন্ট্রাল ডগমাতে কি পাইছিলাম, আরেকবার একটু লিখি। সেন্ট্রাল ডগমাতে আমরা পাইছিলাম যে ডিএনএ থেকে যখন আমরা ডিএনএ পাই সেটা হলো রেপ্লিকেশন। ডিএনএ থেকে আমরা যখন এমআরএনএ পাইছিলাম তখন আমরা সেটাকে বলছিলাম ট্রান্সক্রিপশন। এবং যখন আমরা এমআরএনএ থেকে প্রোটিন পাইছিলাম তখন আমরা বলছিলাম যে এটা ট্রান্সলেশন, তাই না? তো আমরা যদি বিক্রিয়ক গুলোর দিকে না তাকাই যে কি থেকে কি পাচ্ছি ওটা বাদ, আমরা যখন ডিএনএ পাইছি তখন আমরা বলছি রেপ্লিকেশন, যখন এমআরএনএ পাইছি তখন আমরা বলছি ট্রান্সক্রিপশন, আর যখন আমাদের উৎপাদটা আমরা প্রোটিন পাইছি তখন আমরা সেটাকে বলছি ট্রান্সলেশন। তো এখন যদি আমরা এটার দিকে তাকাই, আমরা লাস্টে কি পাচ্ছি? প্রোটিন। প্রোটিনকেই আমরা মেইন উপাদান হিসেবে পাচ্ছি। এখানে আমরা ডিএনএ কেও মেইন উপাদান হিসেবে পাচ্ছি না, এমআরএনএ কেও পাচ্ছি না, আমরা প্রোটিনকে মেইন উপাদান হিসেবে পাচ্ছি। যেহেতু আমাদের মেইন উপাদানটা এখানে প্রোটিন, এবং প্রোটিন তৈরির যে বিক্রিয়াটা ছিল সেটাকে আমরা বলছি ট্রান্সলেশন। সুতরাং এখানে আমাদের উত্তর হলো ট্রান্সলেশন। ক্লিয়ার? এখানে আমরা শুধু মেইন প্রোডাক্টকে চিন্তা করছি যে আমরা এখানে ডিরেক্টলি প্রোটিন পাইছি, এবং প্রোটিন আমরা যেখানে পাই সেটাকে আমরা বলি ট্রান্সলেশন। সুতরাং আমরা এমসিকিউ এর উত্তর হিসেবে নিব ট্রান্সলেশন। ওকে, সো আশা করি আমাদের এই এমসিকিউটাও ডান। ঠিক আছে, আমরা তাহলে পরের এমসিকিউতে যাচ্ছি। আমরা পরের এমসিকিউ এর জন্য জিনিসপত্র সব একই রাখছি, কারণ এই জিনিস আমরা আগেও পড়ছি। তো বলছে কোষ গহ্বরের চারপাশে যে পাতলা আবরণ থাকে তাকে কি বলে? তো এইটা যদি আমাদের একটা কোষ হয়, উদ্ভিদ কোষ অবশ্যই, সেই কোষে এই যে ব্রাউন ব্রাউনটা হলো কোষ গহ্বর, সেল ভ্যাকিউল। এবং এই যে ভায়োলেট কালারের যে একস্তরী আবরণটা আমরা দেখতে পাচ্ছি, এই আবরণটা হলো কোষ গহ্বরের আবরণ, এবং যেটাকে আমরা বলি টনোপ্লাস্ট। তো এইটা তো আমরা জানি, এটা আমরা কোষ গহ্বর রিলেটেড আরেকটা প্রশ্ন টনোপ্লাজম পড়তে গিয়ে পড়েছি অলরেডি। তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি। ওকে, নিচের কোনটি শক্তি রূপান্তরের অঙ্গাণু? কোষের রান্নাঘর, এই সবকিছু কিন্তু ক্লোরোপ্লাস্ট, এটা অনেকবার বলা হয়েছে। ওকে, তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি। কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে সৃষ্টি করে কোনটা? তো অ্যাস্টার রে সৃষ্টি করে কোনটা কোষ বিভাজনের সময়? এটার উত্তর কিন্তু সেন্ট্রিওল, এটাও আমরা পড়েছি অলরেডি। ওকে, তাহলে আমরা পরেরটাতে যাই। কোষের মস্তিষ্ক, এটাও রিপিট প্রশ্ন। মাজিদা ম্যাডামের বইয়ে আসলে অনেকগুলো রিপিট প্রশ্ন, প্রত্যেকটা রাইটারের বইয়ে অনেকগুলো করে রিপিট প্রশ্ন থাকে। তো এটার উত্তর নিউক্লিয়াস, কোষের মস্তিষ্ক অথবা কোষের প্রাণ কেন্দ্র। ঠিক আছে, পরেরটাতে যাচ্ছি। এরপরে আমাদেরকে বলছে যে ডিএনএ এর একটি হেলিক্সের অনুক্রম যদি এটিজিসি হয় তাহলে এমআরএনএ তে এর বেস অনুক্রমটা কেমন হবে? এমআরএনএ তে বলছে, তাহলে ডিএনএ তে আমরা কি পাইছি? ডিএনএ তে আমরা পাইছি হচ্ছে এ টি জি সি। তাহলে এমআরএনএ তে গিয়ে আমরা কি পাবো? এমআরএনএ তে গিয়ে আমরা এ এর বদলে পাবো হচ্ছে ইউ, টি এর বদলে পাবো হচ্ছে এ, জি এর বদলে পাবো হচ্ছে সি, এবং সি এর বদলে পাবো হচ্ছে জি। তাহলে আমরা যদি আমাদের অপশন গুলোর দিকে তাকাই, ইউ আছে প্রথমে, এটা বাদ। ইউ আছে প্রথমে, এটা বাদ। এটার প্রথমে কি ইউ আছে? না, এটাও বাদ। তাহলে লাস্ট আমাদের একটা অপশনই আছে যেটার সামনে ইউ আছে, সো এটাই উত্তর। মিলিয়ে দেখেন, ইউএসিজি, ইউএসিজি। ওকে, তাহলে এই অপশন গুলো দেখে আমরা ইজিলি আইডেন্টিফাই করে ফেলতে পারতেছি। তো আমরা পরেরটাতে যাচ্ছি। এখানে প্রশ্ন হচ্ছে নিচের কোনটি বংশগতি পদার্থ? অর্থাৎ আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা কিভাবে আমাদের পরের জেনারেশনে পাস করি বা ট্রান্সফার করি। তো এটার উত্তর তো বাচ্চা মানুষও জানে, এটার উত্তর ডিএনএ। ঠিক আছে, ওকে, পরেরটাতে যাই তাহলে। নিচের কোনটি সঠিক? ওকে, তাহলে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আদিকোষী ডিম্বাণু, এখন ডিম্বাণু কি আদিকোষী? ডিম্বাণু কিন্তু আদিকোষী না, সুতরাং এটা সঠিক না। তারপরে লিফ রোল ইকুয়ালস টু ব্যাকটেরিয়া। লিফ রোল কি? এটা হলো, একটু লিখি আমরা। লিফ রোল, লিফ রোল হলো পাতা মোড়ানো রোগ। তো এই পাতা মোড়ানো রোগ, এইটা আমাদের হয় হলো আলুতে। কোথায় হয়? আলুতে হয়। এবং এই যে রোগটা, এটা কিন্তু ভাইরাস ঘটিত রোগ। তাহলে এখানে বলা আছে যে লিফ রোল ইকুয়ালস টু ব্যাকটেরিয়া, কিন্তু লিফ রোল ইকুয়ালস টু ব্যাকটেরিয়া না, এটা ভাইরাস। ওকে, সুতরাং এই অপশনটাও ঠিক না। এরপরে আমাদের অপশনে আছে যে অ্যাপ্লানোস্পোর মানে হচ্ছে সচল কোষ। এখন অ্যাপ্লানোস্পোর, এ মানে হলো নাই, এ মানে নাই, আর অ্যাপ্লানোস্পোর মানে হচ্ছে ওর ফ্লাজেলা নাই। অ্যাপ্লানোস্পোর মানে হচ্ছে
ফ্লাজেলা নাই। কি নাই? ফ্লাজেলা নাই। এখন আমরা এখানে বলতেছি যে এমন একটা মানুষ বা এমন একটা বস্তু যার পা নাই কিন্তু সে চলতে পারে, এটা কি বিশ্বাসযোগ্য কথা? এটা কিন্তু বিশ্বাসযোগ্য কথা না। অর্থাৎ এই অপশনটাও সঠিক না। অ্যাপ্লানোস্পোর মানে সচল কোষ না, এটা মানে হচ্ছে অচল কোষ। ঠিক আছে? আচ্ছা, এই কালারটা বোঝা যাচ্ছে না। ওকে, ফ্লাজেলা নাই। তাহলে আমাদের লাস্টে যেটা থাকলো উওকিনেট। উওকিনেট কিন্তু ডিপ্লয়েড, এটা কিন্তু সত্য। সুতরাং আমাদের লাস্ট উত্তর হলো এইটা। ওকে, তাহলে আমরা পরেরটাতে যাই। নিচের কোনটিকে এন্ডোসিম্বায়ন্ট মনে করা হয়? তো এন্ডোসিম্বায়োসিস, এন্ডোসিম্বায়ন্ট এটা তো আমরা আগে পড়িয়েছি যে এন্ডোসিম্বায়ন্ট আমাদের এই অধ্যায়ে দুইটা বলা আছে, একটা হলো ক্লোরোপ্লাস্ট আর একটা হলো মাইটোকন্ড্রিয়া। তো আমাদের আগের উত্তরটা মনে হয় মাইটোকন্ড্রিয়া ছিল, তো এটার উত্তর হবে ক্লোরোপ্লাস্ট। ওকে ওকে, তাহলে আমরা পরেরটাতে যাই। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন হলো নিচের কোনটি ডিএনএ অনুলিপনে অনুপস্থিত? তো ডিএনএ অনুলিপন অর্থাৎ রেপ্লিকেশনে কোন জিনিসটা ঘটে না? রেপ্লিকেশনে কোনটা ঘটে না? রেপ্লিকেশনে আমাদের হাইড্রোজেন বন্ধনের ভাঙ্গন ঘটে, সত্য। সম্পূরক হেলিক্স সৃষ্টি হয়, সত্য। রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়, এটাও সত্য। কিন্তু আরএনএ কি সৃষ্টি হয়? আরএনএ সৃষ্টি হবে ট্রান্সলেশনে গিয়ে, এখানে তো হবে না। সুতরাং আরএনএ সৃষ্টি হয় না, এটা ভুল। ওকে, আমরা পরেরটাতে যাচ্ছি। নিচের কোনটি ডিপ্লয়েড কোষ? তো আমরা প্রথমে যদি দেখি স্পোর। স্পোর কি ডিপ্লয়েড কোষ? না, স্পোর কিন্তু হ্যাপ্লয়েড কোষ। তারপরে ডিম্বাণু। ডিম্বাণু তো জনন কোষ ভাই, ডিম্বাণু তো ডেফিনেটলি এন। তারপর স্পোর, এটা পরে বলছি। পরাগরেণু। পরাগরেণু তো হ্যাপ্লয়েড, এটা তো কখনোই ডিপ্লয়েড হবে না। তো এই জিনিসটা স্পোর, এইটা টোয়াইস এন, অর্থাৎ এইটা ডিপ্লয়েড। ঠিক আছে? ওকে, তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি। নিচের কোনটি সাইটোপ্লাজমের গঠন নয়? এটা একবার বুঝিয়েছি বোধহয় যে সাইটোপ্লাজমের গঠন। সাইটোপ্লাজমের গঠন বলতে সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণুগুলো আছে সেইগুলো হলো সাইটোপ্লাজমের গঠন। কিন্তু যদি কোনো অঙ্গাণু সাইটোপ্লাজমে না থাকে তাহলে সেটা কিভাবে সাইটোপ্লাজমের গঠন হবে? এখানে যদি আমরা অপশনগুলোর দিকে তাকাই, গোলজি বডি এটা তো অবশ্যই সাইটোপ্লাজমে থাকবে, রাইবোজোম এটাও সাইটোপ্লাজমে থাকবে, ক্রোমাটিন তন্তু এটা তো নিউক্লিয় বস্তু ভাই, এইটা তো নিউক্লিয় বস্তু, অর্থাৎ এটা আমাদের নিউক্লিয়াসের ভিতরে থাকে। এরকম এই যে আমাদের নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, আর এই জিনিসটা হলো আমাদের ক্রোমাটিন তন্তু। ওকে, তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে ক্রোমাটিন তন্তু একমাত্র নিউক্লিয়াসের ভিতরে থাকছে, সাইটোপ্লাজমে না। এন্ডোপ্লাজমিক রেটিকুলামও কিন্তু আমাদের সাইটোপ্লাজমে থাকে। তাহলে আমাদের উত্তর কি দাঁড়ালো? উত্তর দাঁড়ালো ক্রোমাটিন তন্তু, এটা নিউক্লিয় বস্তু। ঠিক আছে? ওকে, আমরা তাহলে পরের এমসিকিউতে যাচ্ছি। সেন্ট্রিওল কে আবিষ্কার করেন? সেন্ট্রিওল কে আবিষ্কার করেন, এটা কি বুঝে দিতে হবে? এটা বোঝানোর মতো কিছু না, মুখস্থ। ভ্যান বেন্ডিল। ওকে ওকে, তাহলে আমরা পরের এমসিকিউতে যাই। নিচের কোনটিতে অ্যান্টিকোডন বিদ্যমান? অ্যান্টিকোডন কোথায় থাকে? অ্যান্টিকোডন থাকে টিআরএনএ তে। ওকে, তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি, কেমন? আচ্ছা, পরবর্তী প্রশ্ন, নিউক্লিওসাইডের পেন্টোজ সুগারের কত নম্বর কার্বনে নাইট্রোজেন বেস যুক্ত থাকে? তো আমরা যদি এই পেন্টোজ সুগারটা একটু আঁকাই, তাহলে পেন্টোজ সুগারটা কেমন? পেন্টোজ সুগারটা তো খানিকটা এরকম, তাই না? এই পেন্টোজ সুগারে এইটা হলো আমাদের 1 নম্বর কার্বন, এইটা 2, এইটা 3, এটা 4 এবং এইটা 5। তো এই যে 3 নম্বর যে কার্বনটা আছে, এই 3 নম্বরে আমাদের যুক্ত হয় ফসফেট। আর এই যে 1 নম্বর যেটা আছে, এইখানে আমাদের যুক্ত হয় অ্যাডেনিন বা থাইমিন বা গুয়ানিন বা সাইটোসিন, তাই না? হ্যাঁ, তাহলে নাইট্রোজেন বেস কোথায় যুক্ত থাকতেছে? 1 নম্বর কার্বনে। 1 নম্বর কার্বনে। ওকে, তাহলে এইটা আমাদের উত্তর। ওকে, তাহলে আমরা পরেরটাতে যাই। নিচে কোনটি মাস্টার মলিকিউল নামে পরিচিত? আচ্ছা, মাস্টার মলিকিউল, তারপরে জিনোম বা জীবনের ভাষা, এই সব কিছু নিয়ে একটা বিস্তর আলোচনা আছে, যেটা আমরা পরবর্তীতে গিয়ে শেষ করব। এই যে আমরা যখন সমস্ত স্লাইড শেষ করে ফেলবো, এরপরে আমরা এই জিনিসটা নিয়ে একটু কথা বলবো। ঠিক আছে? ওকে, তাহলে মাস্টার মলিকিউল এটা ডিএনএ। আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি, কেমন? নিচের কোনটি নিউক্লিয়াসের জন্য সঠিক? তো নিউক্লিয়াসকে আমরা বলি কোষের মস্তিষ্ক অথবা কোষের প্রাণকেন্দ্র। তাহলে আমরা যদি অপশনগুলোর দিকে তাকাই, কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, ক্ষুদ্রাকৃতির নিউক্লিওলি, এটা তো ঠিক না। তারপরে কোন ঝিল্লি দ্বারা আবদ্ধ থাকে না, কেন? নিউক্লিয়াসের তো এনভেলপ আছে, তাহলে এটাও ঠিক না। নিউক্লিওপ্লাজমে অবস্থান করে, এইটাও ঠিক না। সাইটোপ্লাজমে অবস্থান করে, নিউক্লিওপ্লাজমে কেন অবস্থান করবে? তাহলে আমাদের এইটা ঠিক নাই, এটাও ঠিক নাই এবং এইটাও ঠিক নাই। তাহলে কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, অবশ্যই কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, কারণ এটাকে তো আমরা অলরেডি কোষের মস্তিষ্ক বলছি। আমাদের মস্তিষ্ক যেমন আমাদের দেহের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে, আমাদের ক্ষুধা লাগা, আমাদের ঘুম পাওয়া, আমাদের বিবেক বুদ্ধি জ্ঞান সবকিছু আমাদের মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে কোষের মস্তিষ্ক দিয়ে তো কোষের কার্যাবলী নিয়ন্ত্রিত হবে, তাই না? সুতরাং নিউক্লিয়াসের জন্য এটাই সঠিক। ওকে, মেবি আমি জিনিসটা ক্লিয়ার করতে পারছি। ঠিক আছে, আমরা তাহলে পরেরটাতে যাচ্ছি। দেহ কোষের ক্ষেত্রে কোনটি সঠিক? দেহ কোষের ক্ষেত্রে কোনটি সঠিক? এটা হচ্ছে মিওসিস পদ্ধতিতে কোষ বৃদ্ধি করে। দেহ কোষ তো মিওসিস পদ্ধতিতে কোষ বৃদ্ধি করে না, মাইটোসিস পদ্ধতিতে কোষ বৃদ্ধি করে, তাহলে এটা ঠিক নাই। মিউটেশনের মাধ্যমে সন্তানের সঞ্চারিত হয়, এটাও ঠিক নাই ভাই। মিউটেশনে কেমনে সঞ্চিত হবে? তারপরে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে, জীবনেও না, এটা ডিপ্লয়েড সংখ্যক। তাহলে আমাদের লাস্ট কি বাকি থাকতেছে? দেহের বিভিন্ন কোষে বিভাজিত হতে পারে। ইয়েস, দ্যাটস কারেক্ট। ওকে, তাহলে আমরা পরেরটাতে যাই। উদ্ভিদ কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কে? এটা নিয়ে কথা বলে ফেলেছি অলরেডি, এটা কোষ গহ্বর, কাজ পড়লে এটা পারা যাবে। ওকে, নেক্সট। নিচের কোনটি বংশগতির বাহক?
তো বংশগতির বাহক ক্রোমোজোম। ক্রোমোজোম ছাড়া কারো সাধ্য নাই, কারো ক্ষমতা নাই যে বংশগতির বাহক হবে। ওকে, পরেরটাতে যাচ্ছি। গোলগি কমপ্লেক্স কোনটি সংশ্লেষ করে না? গোলগি কমপ্লেক্স স্পার্ম সংশ্লেষ করে, লাইসোজোম সংশ্লেষ করে, এনজাইমও সংশ্লেষ করে। গোলগি কমপ্লেক্স সংশ্লেষ করে না হলো রাইবোজোম। এটা ওই কাজগুলোতে গেলেই আমরা পাবো, ঠিক আছে? ওকে, এরপরে আমরা যে প্রশ্নটা পাচ্ছি সেটা হলো নিচের কোন জীবে আদিকোষ থাকে? তো আদিকোষ কোথায় থাকে? শৈবাল। শৈবালে কি আদিকোষ থাকে? শৈবাল তো উন্নত প্রাণী ভাই, তাহলে শৈবালে আদিকোষ থাকে না। ব্রায়োফাইটস। ব্রায়োফাইটস তো উন্নত, তাহলে এখানেও থাকছে না। ছত্রাক। ছত্রাকও উন্নত, এখানেও থাকছে না। থাকছে কোথায়? ব্যাকটেরিয়াতে। ব্যাকটেরিয়াতে আদিকোষ থাকে, অর্থাৎ এর রাইবোজোম 70S এবং এর নিউক্লিয়াসটা সুগঠিত না। ওকে, নেক্সট। নিচের কোন অঙ্গাণু কোষে ট্রান্সলেশন প্রক্রিয়ার সাথে জড়িত? তো ট্রান্সলেশনের কাজ কি ভাই? প্রোটিন তৈরি করা। তো প্রোটিন তৈরিতে হেল্প করবে কে? প্রোটিন তৈরিতে হেল্প করবে রাইবোজোম, তাহলে এটার উত্তর রাইবোজোম। ওকে, পরেরটাতে যাচ্ছি। মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় কাকে? এটা নিয়ে পরে কথা বলবো, এটার উত্তর হচ্ছে জিনোম। ঠিক আছে, নেক্সট। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে সবচেয়ে বৃহৎ অঙ্গাণু কোনটা? সবচেয়ে বৃহৎ অঙ্গাণু হইল ক্লোরোপ্লাস্ট। ওকে, এরপরে কোষ গহ্বর। সর্ববৃহৎ হলো ক্লোরোপ্লাস্ট। ওকে, নেক্সট। এরপরে আমাদেরকে বলছে যে প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে কি বলে? তো এটা আমরা একটা নেমোনিক্স দিয়ে মনে রাখতে পারি। নেমোনিক্সটা হলো আমি ভাত খাই আর আলী প্রোটিন খায়। তো এইটা আমাদের কোনটা কি মিন করতেছে এটা যদি আমরা একটু লিখি, তাহলে আমি দিয়ে আমরা মনে রাখবো অ্যামাইলোপ্লাস্ট। ভাত। ভাত কি রে? শর্করা জাতীয় খাদ্য না? তাহলে শর্করা জাতীয় খাদ্য, শর্করা। আর আলি দিয়ে আমরা মনে রাখবো অ্যালিউরোপ্লাস্ট। আর প্রোটিন, অ্যালিউরোপ্লাস্ট প্রোটিন সঞ্চয় করে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আমি ভাত খাই আর আলী প্রোটিন খায়। অ্যামাইলোপ্লাস্ট শর্করা সঞ্চয় করবে আর অ্যালিউরোপ্লাস্ট প্রোটিন সঞ্চয় করবে। ওকে, আর বাকি যা থাকবে সেটা স্নেহ। ঠিক আছে, তাহলে আমাদের বিষয়টা কি দাঁড়ালো? প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট আমরা কি বলবো? তো আমরা আলী প্রোটিন খাই, অ্যালিউরোপ্লাস্ট। ওকে, নেক্সট। এরপরে হলো মিউটন কি? পড়িয়েছি না একটু আগেই যে মিউটন হলো জিন মিউটেশনের একক। ইয়েস। এবং রিকম্বিনেশনের একক কি? রেকন। জিনের কার্যের একক কি? সিস্ট্রন। জিন প্রকাশের একক কি? সবগুলাই আমরা বলেছি। ঠিক আছে, তাহলে আমরা পরেরটাতে যাই। নিচের কোনটি গাজরের শিকড়ে আছে? তো গাজরের শিকড় কেমন? রঙিন। এবং রঙিন বলতে কমলা কালার। তো কোন জিনিসটা, মানে কোন ক্লোরোপ্লাস্টটা, কোন প্লাস্টিকটা আমাদের রঙিন? ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টের জন্যই তো রঙিন দেখায়, তাই না? গাজরের শিকড় তো আর বর্ণহীন বা সবুজ না, তাহলে এটার উত্তর হবে ক্রোমোপ্লাস্ট। ওকে, তাহলে আমরা পরেরটাতে চলে যাই। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্নে বলছে কোন প্রক্রিয়ায় আরএনএ হতে ডিএনএ তৈরি হয়? তো আমরা সেন্ট্রাল ডগমা অফ লাইফ পড়েছিলাম, রিমেম্বার? সেখানে আমরা কি কি পড়ছি? সেন্ট্রাল ডগমা পড়ছি না? সেন্ট্রাল ডগমাতে তো অনেক কিছু পড়ছি। পড়ছি যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হতে পারে, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হতে পারে, আবার এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হতে পারে। এটার নাম আমরা কি পড়ছি? রেপ্লিকেশন। এটার নাম আমরা পড়ছি ট্রান্সক্রিপশন, এবং এটার নাম আমরা পড়ছি ট্রান্সলেশন, তাই না? আচ্ছা, তো আমরা যদি 2 নম্বর জিনিসটার দিকে তাকাই, আমরা সেন্ট্রাল ডগমাতে দেখছি যে ডিএনএ হতে এমআরএনএ তৈরি হচ্ছে এবং সেটাকে আমরা বলতেছি ট্রান্সক্রিপশন। কিন্তু হোয়াট ইফ? আমাদের সবার জীবন আসলে এক একটা হোয়াট ইফ এর চক্করেই আটকে যায়, ঠিক আছে? তো যাই হোক, হোয়াট ইফ এই যে আরএনএ থেকে আমরা ডিএনএ পাইলাম, অর্থাৎ আমাদের যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা আছে এটা যদি রিভার্স হয় তাহলে কি হবে? তাহলে এটার নাম কি হবে? তাহলে এটার নাম হবে রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন। ওকে, আচ্ছা। আমাদের শরীরে নর্মালি কিন্তু এই তিনটাই হয়, হ্যাঁ? এইটা কিন্তু হয় না। রিভার্স ট্রান্সক্রিপশন কিন্তু আমাদের শরীরে হয় না। কিন্তু যদি আমাদের দেহে রিভার্স ট্রান্সক্রিপশন হয় তাহলে বুঝতে হবে যে আমাদের দেহের কোনো একটা সিস্টেম ঠিক নাই, এইটা কোনো একটা জীবাণু দ্বারা অ্যাটাক হয়ে গেছে। ঠিক আছে, তো তখন আমাদেরকে ওইটার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, যদিও এটা কোয়াইটলি ইম্পসিবল। কেননা শুধুমাত্র এইচআইভি অ্যাটাক করলেই আমাদের দেহে রিভার্স ট্রান্সক্রিপশন হয়। রিভার্স ট্রান্সক্রিপশন এইচআইভি ভাইরাসের ক্ষেত্রে দেখা যায়, এবং এইচআইভির সেরকম কোনো প্রতিষেধক আমরা এখনো পর্যন্ত ইনভেন্ট করতে পারি নাই। ঠিক আছে, তাহলে এটার উত্তর হলো রিভার্স ট্রান্সক্রিপশন। পরেরটাতে যাচ্ছি। কোনটি উদ্ভিদ কোষে অনুপস্থিত? উদ্ভিদ কোষে অনুপস্থিত কোনটা? উদ্ভিদ কোষে কোনটা থাকে না? উদ্ভিদ কোষে থাকে না হলো কাইটিন। ওকে, ওকে, আমরা পরেরটাতে যাই। নিচের কোন অঙ্গাণুটি কোষের শক্তি উৎপাদনকারী? এটা মনে হয় কয়েক হাজার বার বলা হয়েছে ভাই, এটা মাইটোকন্ড্রিয়া। নেক্সট কোয়েশ্চেন। কোষ প্রাচীর প্রধানত কোনটি দিয়ে গঠিত? কোষ প্রাচীরের মূল উপাদান হচ্ছে সেলুলোজ। এটা আর কি বাচ্চাও পারে, ক্লাস 2 এর বাচ্চাকে জিজ্ঞাসা করলে ওও বলে দিবে। ওকে, আমাদের পরের প্রশ্ন। আমাদের পরের প্রশ্ন হলো নিচের কোন অঙ্গের কোষে মাইটোকন্ড্রিয়া বেশি থাকে? তো আমরা যদি মনে রাখতে চাই যে আমাদের দেহের 2টা কোষে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি তুলনামূলকভাবে বেশি। একটা হলো আমাদের যকৃৎ, এই যে আমাদের যকৃৎ, আরেকটা হলো আমাদের বৃক্ক। ওকে,
সো এইটা হলো আমাদের উত্তর। তাহলে আমাদের অপশনে কি আছে? আমাদের অপশনে আছে যকৃৎ, তাহলে এটার উত্তর হবে যকৃৎ। এবং বৃক্ক থাকলে বৃক্ক। ঠিক আছে, আমরা পরেরটাতে যাই। ও, শেষ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের মাজেদা ম্যাডামের অনুশীলনী শেষ। আমরা চেষ্টা করেছি আমাদের যতটা পসিবল, যত ভালোভাবে পসিবল আপনাদেরকে মাজেদা ম্যাডামের অনুশীলনটা বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমার বিশ্বাস আপনাদের এই যে পুরো চ্যাপ্টারটা অলমোস্ট ওভারভিউ হয়ে গেছে। পরবর্তী ক্লাসে আমরা আজিবুর স্যার এবং আলিম স্যারের যে অনুশীলনীগুলো সেটা সলভ করব। তো আজিবুর স্যার এবং আলিম স্যারের অনুশীলনীতেও এমন অনেক প্রশ্ন আছে যেটা মাজেদা ম্যাডামের অনুশীলনীতে আমরা অলরেডি সলভ করে ফেলেছি, বা বোর্ড প্রশ্নগুলো আমরা অলরেডি সলভ করে ফেলেছি। সেক্ষেত্রে আমরা সেই জিনিসগুলো আর আগামী দিন সলভ করবো না। আমরা যে জিনিসগুলো আলিম স্যার আজিবুর স্যারের বই থেকে সলভ না করলেই নয়, আমরা নেক্সট ক্লাসে সেগুলো সলভ করবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো আপনাদেরকে তো শুরুতে বলেইছি যে আমাদের গ্লাস ব্রিজ ক্রস অর ফল এই যে সিরিজটা আছে, এইটা মূলত আমরা সব রাইটারের অনুশীলনীগুলো আপনাদেরকে সলভ করিয়ে দিব। ফিজিক্সের জন্য আমরা ইসাক স্যার এবং তপন স্যার, তারপরে কেমিস্ট্রির জন্য হাজারি স্যার এবং কবির স্যার, বায়োলজি ফার্স্ট পেপার অর্থাৎ বোটানির ক্ষেত্রে মাজেদা ম্যাডাম, আজিবুর স্যার, আলিম স্যার, এবং আমাদের জুলজির ক্ষেত্রে আমরা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব প্রত্যেকটা রাইটারের যে অনুশীলনী, এগুলো আমরা সবগুলো ধরে ধরে আপনাদেরকে সলভ করিয়ে দিব। এটা গেল একটা সিরিজ, এবং আমাদের আরো একটা সিরিজ আমরা নিয়ে আসতে যাচ্ছি আপনাদের জন্য, সেটা হলো ব্রেইড অ্যান্ড লটারি। ব্রেইড অ্যান্ড লটারি সিরিজটাতে আমরা আপনাদের যে বায়োলজিতে বিভিন্ন রাইটারের এক্সট্রা ইনফরমেশন পড়তে হয়, বা কেমিস্ট্রিতে পড়তে হয়, ফিজিক্সে পড়তে হয়, কিন্তু সব তো আর কি পড়তে হয় না। তো প্রত্যেকটা বই থেকে আমরা যে এক্সট্রা রাইটার গুলো আছে সেগুলো থেকে আমরা বইগুলো দাগিয়ে আপনাদেরকে পড়িয়ে দিব যে কিভাবে আপনারা এই রাইটারের ইনফরমেশন গুলো পড়বেন, কোন ইনফরমেশন গুলো আপনারা মনে রাখবেন এবং কোনগুলো আপনাদের না পড়লেও হবে। ওকে, তো অনেক কথাই বললাম, এবং এই সব কিছু আপনারা পেতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ফোর ব্রেইনে। আমি রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ এটা সাবস্ক্রাইব করে রাখবেন, বা আপনারা পেতে পারেন আমাদের ফেসবুক পেজ ফোর ব্রেইনে। এখানেও আমাদের প্রত্যেক দিনের আপডেট, প্রত্যেক দিনের ভিডিও পাবলিশ করা হবে, এবং আমাদের সম্পর্কিত সকল আপডেট আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক গ্রুপ ফোর ব্রেইন এলিতে। এই ছিল আজকের মতো কথা। আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদেরকে অবশ্যই সাপোর্ট করে যাবেন। পাশাপাশি আপনাদের মতো কিউরিয়াস মাইন্ডসকে আমাদের সম্পর্কে জানাবেন। এবং আমরা চেষ্টা করলাম যে আপনাদেরকে যথেষ্ট সহজভাবে সবকিছু বুঝিয়ে দেওয়ার। এর মাঝে আমার হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেছে। তো এই ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা অবশ্যই ভালোভাবে পড়াশোনা করবেন। আসসালামু আলাইকুম।